লাইফে ঘটতে পারে। আপনি সেই ঘটনাটা ইচ্ছা করলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আর সেই ঘটনাটা কিভাবে শেয়ার করবেন সেটা শেয়ার করবেন ইমেইলের মাধ্যমে। আপনার ঘটনাটা আপনি লিখে ফেলুন এবং আমাদের কাছে মেইল করে পাঠিয়ে দিন। আর আমাদের ইমেইল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm। আর স্পেলিংটি বলে দিচ্ছি BHOOTFM@radioforti.fm। এখানে আপনি ইমেইলের মাধ্যমে আপনার ঘটনা শেয়ার করতে পারেন। সে সাথে আরো একবার জানিয়ে দিই যে আপনি অবশ্যই ঘটনার শুরুতেই উল্লেখ করে দেবেন যে আপনি স্টুডিওতে আসতে পারবেন কিনা, নাকি আপনি চান যে আমরা আপনার ঘটনাটা পড়ে শোনাই। আর নাম, ঠিকানা, ফোন নাম্বার এটা অবশ্যই দরকার। যারা দেশের বাইরে থেকে শুনছেন তাদেরকে একটা কথা বলবো যে অবশ্যই 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 আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার যে ঘটনাটি রয়েছে সবচেয়ে ভালো হয় যদি সেই ঘটনাটি আপনি রেকর্ড করেন এবং সেই অডিও ফাইলটি আমাদের কাছে পাঠিয়ে দিন। অনেক নিয়ম কানুন বলে দিলাম, এখন সরাসরি ঘটনায় চলে যাব। আমি জাস্ট এমন একজন রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে যিনি আজকে এই স্টুডিওতে এসে উপস্থিত হতে পারেননি, বাট তার ঘটনাটি অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। আমি সেই ঘটনাটি পড়ছি। লিখছেন, হাই আসল ভাই, আমি আসলে from Scholastica. I've been listening to Bhoot FM for like 4 months now, and what I can say is you will never ever ever read my text. I'm really sorry, এটা আমার fault না. No matter if I send too many that I ran out of credit. তারপরে তিনি ঘটনায় চলে গেছেন। সো আমি যে স্টোরিটা শেয়ার করব সেটি আমার নিজের নয়, আমার গ্রামে থাকা এক খালার স্টোরি। আমার খালা থাকতেন গাইবান্ধার এক জেলায়। তার পাশের বাড়িতে থাকতেন একজন ভদ্রলোক, নাম সাইদুর, মানে সাইদুরই হবে সম্ভবত, উনি যেভাবে লিখেছেন সাইদুর, আমি নাম প্রথমে নিলাম সাইদুর। তিনি 10টি মেয়েকে বিয়ে করেছিলেন। তারপর প্রথম বউটার নামে কেস করে দিয়েছিলেন। প্রথম বউটি তার নামে কেস করে দিয়েছিলেন এবং অনুপায় হয়ে, মানে নিরুপায় হয়ে তিনি রাত 3টার দিকে মোট 3টার দিকে মদ খেয়ে তারপরে কি বলছেন যে তাকে টাকা হারিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে ঘুরতে পৌঁছান রেল লাইনের কাছে। সেই ভদ্রলোক আর কি রেল লাইনের কাছে পৌঁছান। তার কাছে ছিল একটি স্টিলের রড। গায়ের থেকে শার্ট খুলে মাথায় দেন। মাথা রেল লাইনের ওপর দিয়ে একেবারে সোজা হয়ে 2 রেল ট্র্যাকারের মধ্যে তিনি ক্লান্ত হয়ে ঘুমিয়ে যান। ওই রেল লাইন দিয়ে রোজ ভোর 5:30 একটা ট্রেন পার হতো এবং তিনি ওইখানে ঘুমন্ত অবস্থায় ছিলেন যখন ট্রেন আসে এবং তার গলার ওপর দিয়ে মাথা ও শরীরকে আলাদা করে দেয়, তার শরীরকে 3 খণ্ড করে দেয়। আমার খালার মেয়ের বিয়ে ছিল সেই ভোরে। বিয়ে হওয়ার পর সবাই এই কাণ্ড শুনে লাশ দেখতে গেছেন। আমার খালা এসে দেখেন যে পুলিশ লাশের কাছ থেকে গ্রামের লোকদেরকে দূরে রাখার চেষ্টা করছিল এবং পুলিশ শরীরের সব টুকরোগুলো একখানে করে একটা ব্যাগে ঢুকিয়েছিল। সবার আগে মাথাটা ঢুকানো হয়েছিল, তারপর থানায় পোস্টমর্টেম করতে নিয়ে যাওয়া হয় সেই লাশটিকে। এক রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালিয়ে যখন রেল লাইনে রাত 9টার দিকে যান, তিনি তখন এক মেয়েকে দেখেন। রিক্সাওয়ালা সাইদুরের কথা শোনেনি। মেয়েটি রাতে একা রেল লাইন ক্রস করতে ভয় করছিল এই কাহিনী শুনে এবং সেই জন্য সেই রিক্সাওয়ালা বলেন যে রেল লাইনটি পার করে দিতে। রিক্সাওয়ালাকে সেই মেয়েটি বলে আর কি। মেয়েটিকে লাইন ক্রস করার পর, লাইন ক্রস করানোর পর বাড়িতে পৌঁছে দিলেন সেই রিক্সাওয়ালা ভদ্রলোক এবং তিনি আবার রিক্সা নিয়ে লাইন ক্রস করেন, কারণ তার বাড়ি রেল লাইনের উল্টা পারে ছিল। যখন লাইন ক্রস করলো, পাশের লাইন নিচে দিয়ে দেখেন যে সাইদুরের দেহহীন মাথা পড়ে আছে। কিন্তু পুলিশ তো আগে সবকিছু নিয়ে গিয়েছিল। রিক্সাওয়ালা সাহস করে রিক্সা থেকে নেমে মাথাটি ধরতে চায়। যখন তিনি স্পর্শ করতে গিয়েছিল সেই মাথাটি একদম নিরিবিলি, মানে একদম জমায়েত, আপনি গড়িয়ে, উনি যেভাবে লিখছেন আমি ঠিক সবকিছু বুঝতে পারছি না। যেটা ঘটনাটা হচ্ছে এরকম যে মাথাটি তখন গড়িয়ে যাচ্ছে, নিজেই একা গড়িয়ে চলে যাচ্ছিল এবং রিক্সাওয়ালা এটা দেখে অবাক হয়ে নিচে মাথা নিচু করেন, মাথা নিচু করে দেখেন এবং তখন তিনি দেখলেন যে ভয়ে তিনি রিক্সা নিয়ে মাথাটি চিৎকার শুরু করে দিল। যখন রিক্সাটি মাথাটি ধরতে গেলেন তখন মাথাটি প্রথম যেটা করলো সেটা হচ্ছে গড়িয়ে চলে যেতে শুরু করলো এবং যখন তিনি আরো কাছে গেলেন এবং মাথাটি নিচু হয়ে দেখার চেষ্টা করেন তখন দেখলেন যে চিৎকার করছে সেই মাথাটি চিৎকার করছে এবং ভয়ে তিনি রিক্সা নিয়ে যখন যে কোনো ভাবেই হোক বাসায় ফেরেন এবং বাসায় ফিরে কারোর সাথে কোনো কথা বলেননি।
রাত কোনোভাবে কাটিয়ে তার পরের দিন হুজুর নিয়ে আসা হয়, অনেক ঝাড়ফুঁক করা হয়, তাবিজ দেওয়ার পর রিক্সাওয়ালাটি সব কথা বলে দেয়। এবং এখন ওই রেল লাইনের পাশে সন্ধ্যা হওয়ার পর কেউ যায় না। রেল লাইনের আশেপাশের বাড়িতে লোকেরা সন্ধ্যা হয়ে যাওয়ার আগেই ঘুমিয়ে পড়ে, কারণ রাত হলে সাইদুর পাথর দিয়ে বাড়িতে বাড়িতে ঢিল মারতে থাকে। এবং তারপরে এই ঘটনাটা মোটামুটি এখানেই শেষ। এবং তারপরে তিনি বলেছেন যে হ্যাঁ, আশা করছি যে আমরা আপনার ঘটনাটি পছন্দ করব। হ্যাঁ, আপনার ঘটনাটি অনেক বেশি সুন্দর এবং আমরা সেটা শোনালাম সবাইকে, আশা করছি সবার ভালো লাগবে। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু SMS চলে এসেছে। ফাহিম ফেনী থেকে আমাদের SMS করেছেন যে খুব কষ্টে আপনাকে শুনছি। আমাকে SK সাব্বির খুলনা থেকে SMS করেছেন এবং আমাকে SI ইমরান মানিকগঞ্জ থেকে SMS করেছেন। আমাকে SMS করেছেন রেক বগুড়া থেকে, জিত ডুমুরিয়া থেকে, তৌসিফ আমাকে SMS করেছেন। এছাড়াও SK রনি ফ্রম শনিরাখড়া আমাদের রেগুলার SMS করেন, তার মনটা খুবই খারাপ, তাই তিনি লিখেছেন আমার মনে হয় ভূত FM শুনলে আপনার চিন্তা সবকিছু অন্যদিকে চলে যাবে, তখন আপনার মনটা ঠিক এরকম খারাপ থাকবে না। প্রবীণ রাজনীতিবিদ ভূত আমাকে লিখেছেন গাবতলী থেকে এবং তিনি লিখেছেন যে আমি ভূতদের সভাপতি। আমাকে অনন্ত SMS করেছেন জুরাইন থেকে, লিখেছেন আই লাইক ভূত FM আ লট। বাপ্পি আমাকে হরিয়ান থেকে SMS করেছেন এবং আমাকে SMS করেছেন মুরাদ। আচ্ছা, বাপ্পি যেটা লিখেছেন তিনি স্পেশাল কারোর সাথে ভূত FM শুনছেন। মুরাদ 15 জন ফ্রেন্ড মিলে তারা কুয়াকাটা যাচ্ছেন আর ভূত FM শুনছেন। আপনাকে যেটা বলবো যে হ্যাভ এ সেফ জার্নি এবং আশা করছি আজকের ভূত FM অনেক বেশি জমবে। রেজা দ্য ক্রেজি আমাকে SMS করেছেন এবং তিনি বলছেন আশা করছি আজকের ঘটনাগুলো জম্পেশ হবে। মান্না আমাকে SMS করেছেন, লিখেছেন আই লাভ ভূত FM। এছাড়াও জুই আমাকে SMS করেছেন ফ্রম মংলা। এছাড়াও রিয়াজ আমাকে SMS করেছেন, শুভ আমাকে SMS করেছেন পটুয়াখালী থেকে। আমরা গেস্টের ঘটনা যাবো এবং বলেছি যে আজকের ঘটনাগুলো খুবই অদ্ভুত, খুবই চমৎকার, সুতরাং আমাদেরকে ছোট্ট ব্রেক নিতে হবে। ব্রেকের পরে আবারও ফিরে আসছি। সো কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। FM haunted by Airtel. রাইট, শুনছেন সবসময় রেডিও ফুর্তির সাথে আছি রাসেল। চলছে ভূত FM হন্টেড বাই এয়ারটেল। আমার সঙ্গে রয়েছে মাজুম এবং আজকের অতিথিরা। আমরা ভূত FM এ একটু আগে একটা ঘটনা পড়ে শোনাচ্ছিলাম আপনাদেরকে, যিনি আজকে এই মুহূর্তে আমাদের স্টুডিওতে উপস্থিত হতে পারেনি, কিন্তু ঘটনাটি অনেক চমৎকার ছিল আমার কাছে মনে হয়। আমাকে আজকে যদি জিজ্ঞেস করেন যে কোনো কারণে যদি আপনি আজকের ভূত FMটি মিস করেন তাহলে কিভাবে শুনবেন, আমি বলবো যে আপনি এয়ারটেল মোবাইলের সাহায্য নিতে পারেন, এয়ারটেল রেডিওর সাহায্য নিতে পারেন। এবং আপনাকে যেটা করতে হবে, আনফরচুনেটলি যদি কেউ আজকের এই শোটি মিস করেন, আজকের এই এপিসোডটি মিস করেন, তাহলে আপনাকে ডায়াল করতে হবে আপনার এয়ারটেল নাম্বার থেকে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22 এবং তাহলে দেখবেন যে আপনি একটার পর একটা এপিসোডের অপশন আপনার কাছে চলে আসছে এবং আপনি যে কোনো একটা এপিসোড যেটা মিস করেছেন সেটা চাইলেই শুনতে পারেন। নাও listeners can get the Bhoot FM tune as they are caller tunes, my tunes from Airtel. Bhoot FM tune code is 92125. You can activate it by sending us CT space 92125 লিখে আপনি পাঠিয়ে দিন 3123 নম্বরে। আমি দেখতে পাচ্ছি যে আলভি আমাকে SMS করেছেন শাহরিয়ার SMS করেছেন জাকির সিলেট থেকে। এছাড়াও মহিন ব্রাহ্মণবাড়িয়া থেকে, বনশ্রী ভূত আমাদের সাইদুর রহমান আমার কাহিনী আমরা মানুষকে অনেক ভয় দেখাই তাই না, তাই লিখেছেন। এছাড়াও আমাকে সৌরভ লিখেছেন, এছাড়া তিনি লিখেছেন তার ওয়াইফ শ্রাবন্তী ভূত FM শুনছেন। কাউসার, উত্তম, সাগর তারা সবাই আমাদের সঙ্গে রয়েছেন। প্রীতম, সৌরভ, রফিক, শফিক আমাদের HSC এক্সাম তা সত্ত্বেও আমরা ভূত FM শুনছি। আপনাদের পরীক্ষা খারাপ হলে ভূত FM কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নয়, রেডিও ফুর্তি কর্তৃপক্ষ কিন্তু কোনোভাবে দায়ী নয়। এছাড়াও আমাকে SMS করেছেন কিং সৌমিক, এছাড়াও রাজু চিটাগং থেকে SMS করেছেন। আমাদেরকে SMS করেছেন মিল্টন, SMS করেছেন মিশুক, SMS করেছেন সুস্মিতা, SMS করেছেন সোহেল শ্যামলী ফ্রম রূপগঞ্জ থেকে। সো আমরা অনেকগুলো SMS পড়লাম। SMS পাঠানোর নিয়মটি আরো জানিয়ে দিই। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে, আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। আমরা চলে যাব আমাদের নেক্সট ঘটনায়, অর্থাৎ আমাদের গেস্ট যে ঘটনাটি বলবেন। আমাদের সঙ্গে উপস্থিত আছেন যে গেস্ট, প্রথম আমি আপনার নামটা একটু জানতে চাইবো, সবাইকে একটু প্লিজ বলবেন। হ্যালো এভরিবডি, আমি ডক্টর সাইম ময়মনসিংহ থেকে এসেছি। ওকে, আমরা ঘটনায় চলে যাই তাহলে। রাসেল ভাই, থ্যাংক ইউ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। ইউ আর মোস্ট ওয়েলকাম। আমি পেশায় একজন ডাক্তার, তো পেশার সূত্রেই বিভিন্ন প্রাইভেট হসপিটালে আমাদেরকে জব করতে হয়,
বাই টার্ন আমরা জব করি। আমি এখন ব্রাহ্মণবাড়িয়ার ল্যাবেট হসপিটালে রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার হিসেবে নিযুক্ত আছি। At first, I would like to give thanks all Bhoot FM listeners and especially আমার ওয়াইফ রিটাকে, যে এখন পর্যন্ত ওয়েট করছে আমার কণ্ঠ শোনার জন্য, আমার মেয়ে আলিশা ওয়ার্দা তিতলিকে, আমার শ্যালক জয়, বড় ভাবি এবং অফকোর্স রাসেল ভাইকে। বেসিক্যালি রাসেল ভাই, আমি জিন ভূত অলমোস্ট সব সুপার ন্যাচারাল পাওয়ার এতটা বিলিভ করি আবার করিও না। যদি করতেই হয় তাহলে আমাদের আসলে প্রফেশনে থাকা হয় না, থাকা চলে না, কিন্তু তবুও করতে হয় কারণ আমি ইসলাম ধর্মের বিশ্বাস করি, ইসলাম ধর্ম আমার, সেজন্য। বাট এখন পর্যন্ত আমি ওইটাকে মনের মতো আনতে পারিনি কারণ আমার মধ্যে ব্যাপারগুলো আগে কখনো ঘটেনি। তারপরে আপনি বলতে চাচ্ছেন যে স্টিল আপনি এখনো অতটা বিশ্বাস করেন না? স্টিল আমি 1.5 মাস আগ পর্যন্ত ব্যাপারটা বিলিভ করতাম যে এরকম হয়তো বা হয় আবার হয়ও না। আচ্ছা, বাট গত 1.5 মাস আগে থেকে যা হয়ে গেল আমার মাঝখানে, আমার লাইফে যা হয়ে গেল, এরপর থেকে আসলে এটাকে ভুলে থাকার কোনো উপায় নেই। আচ্ছা, কি হয়েছিল বলেন, আমরা শুরু থেকে আসি। শুরু করার আগে আমি একটা কথা বলে নিতে চাচ্ছি যে আমি যে হসপিটালে জব করার সময় এই ঘটনাটা আমি এক্সপিরিয়েন্স করেছি। প্রতিষ্ঠানের স্বার্থেই হোক আর মানুষের বিশ্বাস হানি হওয়ার ব্যাপার থেকে চিন্তা করে বলছি যে আপনি কোনো হসপিটালের নাম বলবেন না, মানে বিভিন্ন হসপিটালে আপনাকে কাজ করতে হয় এবং কোনো হসপিটালের নাম আমরা এখানে উল্লেখ করে না। ওকে, ফাইন। আমি তাহলে আমার মূল ঘটনায় চলে যাচ্ছি। একদম মাস 2 আগের কথা। আমি তখন যে হসপিটালে ডিউটি করতাম সেটি একটা ক্লু দেওয়া যায়, সেটি পাহাড়ি এলাকা ছিল এবং চা বাগান সম্বলিত একটা এলাকা ছিল। আশপাশে শুধু চা বাগান ছিল, মাঝখানে একটা হসপিটাল। খুব বেশি একটা মানে জাঁকজমকপূর্ণ না। আমি আমার এক ফ্রেন্ডের রিকোয়েস্টে সেখানে গিয়েছিলাম। আচ্ছা, হসপিটালটার আউটলুকিংটা এমন ছিল যে রাত 8-9টার পর থেকে দেখা যেত সবকিছু একদম শুনশান হয়ে যেত। খুব প্রয়োজন না পড়লে কেউ বের হতে চাইতো না, কিংবা কেউ বের হতো না। আচ্ছা, দূরে একটা মসজিদ ছিল, তো 2-1 মুসল্লি সেখানে নামাজ পড়তেন, এই দেখা যেত। তো ঘটনাটা যেদিন ঘটে, আরো মাস 2 আগের ঘটনা সেটা, আমি রাতের বেলায় অ্যাজ ইউজুয়াল পেশেন্টদের রাউন্ড দিয়ে শেষ করে আমার রুমে এসে রেস্ট নিচ্ছি, আমার ওয়াইফের সাথে কথা বলে রেস্ট নিচ্ছি। আচ্ছা, একটু টিভি দেখতে ইচ্ছে করলো, টিভি দেখে কখন ঘুমিয়ে পড়েছি ঠিক খেয়াল নেই, আমি টিভি অফ করে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ রাত আনুমানিক 3টা অথবা 4টার দিকে, যেটা আমি পরবর্তীতে আন্দাজ করে বললাম, ব্যাপারটা আমি নট শিওর যে 3টা না 4টা, হঠাৎ করে একটা সিস্টার আমাকে বাহির থেকে নক করে বললো, স্যার ইমার্জেন্সি একটা বাচ্চা পেশেন্ট আছে, একটু কাইন্ডলি একটু আউটডোরে আসবেন। আমি তাকে ডাকে রেসপন্স দিয়ে বললাম, ওকে সিস্টার তুমি পেশেন্টকে আউটডোরে রাখো, আমি আসছি বলে আমি ফ্রেশ হয়ে তার রুম থেকে বের হলাম। বের হয়ে অ্যাজ ইউজুয়াল রুমে আসলাম। আসার পর চোখে একটু ঘুম তন্দ্রা কাজ করছে, তবু চিন্তা করলাম যে যেহেতু বাচ্চা পেশেন্ট সেহেতু একটু ভালোভাবে যাওয়া উচিত। আমি একদম ফুললি ফ্রেশ হয়ে চোখ মুখে পানি দিয়ে গেলাম। তো গিয়ে ফার্স্ট ধাক্কা যেটা লাগলো আমার কাছে, যেটা আমি পরে ব্যাপারটা সব অনুধাবন করতে পারছিলাম, সেটা হচ্ছে যে গিয়ে দেখি একটা মহিলা একটা বাচ্চা কোলে নিয়ে আছে। তো হতে পারে সেটা হোম ডেলিভারির ক্ষেত্রে বাচ্চার প্রবলেম থাকলে সেটাকে আমাদের কাছে নিয়ে আসা হয়, যে কোনো প্রবলেম সেটা আমরা সলভ করার চেষ্টা করি। বাট একটু অদ্ভুত ব্যাপার ছিল যে রাত 3টা-4টার দিকে কোনো মহিলা আমি আজ পর্যন্ত দেখি নাই, যতই সে পর্দাশীল হোক না কেন, সে বোরখা পরে। সে 3টা-4টার সময় কেন বোরখা পরলো সেটা আমি জানি না। ওই ব্যাপারটা আমি ওভারলুক করে গিয়েছে। তার উপর বড় ব্যাপার হচ্ছে সাদা একটা বোরখা পরা। এটা খুব মানে দেখা যায় না সচরাচর। হ্যাঁ, আমি মানে ফার্স্টে বিলিভ করিনি, তা আমি সেটাকে বেশি প্রাধান্য না দিয়ে আমি আমার মতো চেয়ারে বসে বললাম। চেয়ারে বসে পড়ার পর দেখলাম মহিলাটার চোখ একদম লাল টকটকে। ভাবলাম হয়তো বা কান্নাকাটি করেছে অনেক বাচ্চাটাকে নিয়ে। অনেক সময় তো অনেক বছর পর বাচ্চা হয়, বাচ্চার কোনো প্রবলেম হলে মার আশপাশে মানুষজন কান্নাকাটি করে, সেটাই বিলিভ করলাম। তারপর আমি তাকে জিজ্ঞেস করলাম বাচ্চার কি সমস্যা, কিন্তু সেই যে জিনিসটা লক্ষ্য করলাম যে মহিলাটার মধ্যে কোন রকম ভাব নেই, একদম নিথর হয়ে আমার কথার কোনো রেসপন্স না দিয়ে বাচ্চাটাকে আমার সামনে টেবিলে শুয়ে দিল। আচ্ছা, শুয়ে দেওয়ার পরে আমি বাচ্চাটাকে দেখতে যাবো, এর মধ্যে বললো যে আপনার যদি কোনো, মানে মহিলাটাকে আমাকে বলছে
যদি কিছু দেওয়ার থাকে আপনি লিখে দেন, আমি ওষুধগুলো নিয়ে আসি। একটা কথা বলে রাখা দরকার যে আমাদের প্রত্যেকটা প্রাইভেট হসপিটালের সাথেই একটা ছোট ফার্মেসি থাকে, যেখান থেকে আমরা মানে ইমার্জেন্সি ওষুধগুলো আমরা নিতে পারি। তো আমি একটু মানে অবাকই হলাম যে প্রবলেম শুনলাম না, কিন্তু কি প্রবলেমের জন্য কি মেডিসিন দিব। তো আমি জাস্ট রাগারাগি করলাম না, রাগারাগি না করে জাস্ট ফার্স্ট এড কিছু ওষুধ লিখে দিলাম যে এগুলো নিয়ে আসেন, অ্যাটলিস্ট অক্সিজেনটা দিয়ে রাখতে পারবো প্লাস অন্য কিছু। সাথে সাথে আমি আমাদের একটা অক্সিপালস মিটার নামে একটা মিটার আছে, যেটা দিয়ে আমরা বডিতে হোয়াট ইজ গোয়িং অন সবকিছু বুঝতে পারি, পালস কত, বিপি কত, সবকিছু। তো আমি বাচ্চাটার মুখটা ঢাকা ছিল, মুখটা ঢাকা ছিল। কি দিয়ে ঢাকা ছিল মুখটা? মানে ওই বাচ্চাদের তো ওই টাওয়েল দিয়ে পেঁচায় নিয়ে আসে, তো টাওয়েলটা এমন ভাবে ঢাকা ছিল, তো মুখটা কিছু ঢেকে ছিল। তো আমি বুকটা সরিয়ে দেখলাম একদম হোয়াইটিশ, একদম খুব হোয়াইটিশ একটা বুক। তো আমি হার্টবিট শোনার চেষ্টা করলাম স্টেথো দিয়ে, মানে মনে হচ্ছিল পাচ্ছি আবার পাচ্ছি না, এরকম লাগছে। তো আমি আরেকটু কনসেন্ট্রেশন দিলাম, আরেকটু উঠে এক গ্লাস পানি খেয়ে আরেকটু কনসেন্ট্রেশন দিয়ে আমি দেখার চেষ্টা করলাম, দেখলাম যে না, সেটা আমার ভুল ধারণা ছিল, অ্যাকচুয়ালি কোনো নাই। আমি কনফার্ম করলাম, আমার পকেট থেকে টর্চ বের করে আমরা চোখে ধরি, চোখে ধরলে পিপলের রেসপন্স যেটা আসে, সেটা রেসপন্স দেখে আমরা বুঝি যে আসলে সে লাইভ নাকি মারা গেছে। ভায়াবিলিটির কোনো সাইনই তার মধ্যে আমি পাচ্ছিলাম না, ইভেন তার পিপল গুলো একদম ডাইরেক্টেড ছিল, যেটা মৃত্যুর আধা ঘন্টা 1 ঘন্টা পরে আমরা বুঝতে পারি। তখন আমি মোটামুটি শিওর যে বাচ্চা মারা গেছে। তো আমি আবার মুখটা ঢেকে ডেথ সার্টিফিকেট বের করছি, জাস্ট একটা ফর্মালিটিস মেনটেন করে বাচ্চাটাকে বলবো যে নিয়ে চলে যান, সদর হাসপাতাল নিয়ে যান বা অন্য কোথাও নিয়ে যান, হয়তো বা যেভাবে ম্যানেজ করা যায় বাচ্চার মাকে। আবার এদিকে রাগ করছি, মহিলাটাও আসছে না, আমার কোনো অ্যাসিস্ট্যান্সও আসছে না, ওয়ার্ড মাস্টারের কোনো খোঁজ নাই, কেউ সাথে কেউ নাই, জাস্ট আমি একটা বাচ্চা নিয়ে বসে আছি, জানালাটা খোলা, বাতাস বইছে, বাহির দিকে বাতাস আসতেছে। মানে আমি বুঝতে পারছিলাম না যে এরপরও যে কিছু একটা ঘটতে পারে আমার সাথে। আমি এইটা মানে বুঝে ওঠার আগে আমি জাস্ট বসে বাচ্চাটাকে মুখটা যখন দেখলাম, আমি আসলে এই কথাটা যখন বলতে যাই তখন আমি অনেকে এক্সপিরিয়েন্সের কথা বলে, বাট নিজের সাথে ঘটে যাওয়া কথাগুলোকে বলতে পারে না। তো যেটা আমি দেখলাম, বাচ্চাটা চোখ লাল হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আচ্ছা, স্টিল বাচ্চাটার পিপল ডায়ালেটেড, নো কার্ডিয়াক বিট। আমি বাচ্চাটা কার্ডিয়াক বিট আবার দেখার চেষ্টা করলাম, যেই দেখতে গেলাম বাচ্চাটা আবার হাত চেপে বসলো। ওই ছোট বাচ্চাটা মিনিমাম 1-1.5 ঘন্টা আগে যেটা জন্ম হয়েছে, আবার মারাও গেছে। চোখ লাল করে তাকিয়ে আমার দিকে আমার হাত চেপে ধরলো। আমি মানে আমার গলা শুকিয়ে যাচ্ছিল, আমি কথা বলতে পারছিলাম না। আমি জাস্ট আমার জ্ঞান হারাবো এই অবস্থাতে আমি জাস্ট বুঝতে পারছিলাম না যে কি করব। আমি জোর খাটানোর চেষ্টা করলাম। আমি যখন উঠে পড়লাম চেয়ার থেকে, সে আরো শক্ত করে আমার হাতটা চেপে ধরলো। আমি চিৎকার দিলাম, মনে হচ্ছিলাম চিৎকার দিতে পারছি না, তাও আমি চিৎকার দেওয়ার চেষ্টা করলাম। বাচ্চাটা আমার দিকে তাকিয়ে অদ্ভুত ভাবে আমার দিকে তাকিয়ে হাসছে, অদ্ভুত ভাবে তাকিয়ে। আমি না দেখলে আসলে কেউ বিশ্বাস করতে পারবে না যে কিভাবে তাকিয়ে সে আমার দিকে হাসছিল। আমি এর 4-5 মিনিট আমি বাচ্চাটার সাথে ধস্তাধস্তি করার মতো একটা অবস্থা। আমি খুব চেষ্টা করে ছোড়াতে যাচ্ছি, কিন্তু বাচ্চাটা আরো বেশি প্রেশার ক্রিয়েট করছে আমার উপরে। এদিকে আমি চিল্লাচিল্লি করছি, আমি চিৎকার করছি যে কেউ আছে কিনা, কেউ আছে থাকলে আমাকে হেল্প করো, আমি প্রবলেমে পড়েছি। বাট কোন রকম কোনো রেসপন্স আমি আশপাশ থেকে পাইনি তখন। তো যেটা হলো, কিছুক্ষণের মধ্যেই ফজরের আজান শুনতে পেলাম আমি। যখনই ফজরের আজানটা শুনতে পেলাম, আস্তে আস্তে দেখলাম বাচ্চাটা আস্তে আস্তে নিথর হয়ে যাচ্ছে আবার। সে যতটুকু অ্যাক্টিভ ছিল সে এতটা অ্যাক্টিভ এখন আর না, অ্যাক্টিভ না। হ্যাঁ, যখন আল্লাহু আকবার বলে টান দিল ফজর আজান, তখন থেকেই বাচ্চাটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাচ্ছে, চোখগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, হাসিটা বন্ধ হয়ে যাচ্ছে। আমি তখন আমার তখন মনে হচ্ছিল, আমার মা তখন মা বলতো যে কোনো প্রবলেম হোক, আজানের পরে কোনো প্রবলেম গুলো অশরীরী কোনো কিছু এক্সিস্টেন্স থাকে না পৃথিবীতে, ফজরের আজানের পরে এক্সিস্টেন্স থাকে না। তো আমি সেটা বিলিভ আমার মাথায় তখন কাজ করছিল। আমি ওয়েট করছিলাম যে ফজর আজান আরেকটু হোক, টোটালটা শেষ হোক, তারপর দেখা যাক কি হয়।
যখন আমার আজানটা শেষ হয়ে গেল, বাচ্চাটাও আস্তে আস্তে হাত ছেড়ে দিল আমার হাত, আর সঙ্গে সঙ্গে বের হয়ে আউটডোরে বাহির থেকে লক করে দিলাম, যাতে যে ঘটনাটা যে সত্যি এটা বোঝানোর জন্য। আমি ওর সামনে দাঁড়িয়ে, দরজাটার সামনে দাঁড়িয়ে চিৎকার চেঁচামেচি শুরু করলাম যে কেউ কি নাই হাসপাতাল, আমি একাই শুধু হাসপাতাল ডিউটি করছি। আমার কথা শুনে দু একজন পেশেন্টের লোকজন উঠলো, তারা যারা সকালে মেইনলি উঠে তারা উঠলো, দারোয়ান উঠলো। ওঠার পর আমি জিজ্ঞেস করলাম যে তোমরা কই ছিলে এতক্ষণ, আমি যে এতক্ষণ ডাকাডাকি করছি তোমরা কই ছিলে, দেখো ভেতরে কি হচ্ছে। আমাকে একটা এই পুরো ঘটনাটা মোটামুটি বলে আমি বললাম ভেতরে দেখো একটা বাচ্চা আছে, বাচ্চাটা আমার হাত ধরে ফেলেছিল, বাচ্চাটা এরকম করেছে। তখন তারা ঢুকলো, আমিও ঢুকলাম, বাট বিলিভ করবেন কিনা আসলে আমি জানি না, বাচ্চাটা ছিল না সেখানে। আচ্ছা, শুধুমাত্র টাওয়েলটা পড়েছিল, যেটা দিয়ে বাচ্চাটাকে মোড়ানো ছিল। শুধু টাওয়েলটা পড়েছিল। তারা সাথে সাথে এইটুকু বিলিভ করতে পেরেছে যে সামথিং হ্যাপেন্স হিয়ার, সেটাই, একটা টাওয়েলটা যে বাইরের একটা কিছু। হ্যাঁ, তো এরপরে এটা নিয়ে আমি বললাম যে খুব বেশি আর এখন আর মাতামাতি করা, আর ওই মাটা তো আর ফিরে নাই। সকাল হয়ে যাক। মাকে তো আমি যে ওষুধ লিখে দিলাম সেই কাগজ তো নাই, মাও নাই। দারোয়ানকে জিজ্ঞেস করলাম, দারোয়ান বলছে স্যার আমি তো আজকে সারা রাতের মধ্যে একটা পেশেন্ট আউটডোর দিয়ে ঢুকাই নেই, গেট তো লক ছিল, কেজি গেট লক করা ছিল। তাহলে সিস্টার যে আমাকে ডাকলো, স্যার ওই সিস্টারের তো আজকে ডিউটি, আজকে ব্রাদারের ডিউটি। ও আচ্ছা, এটা একটা বড় একটা টুইস্টের জায়গা। তো এরপর আমার বোঝার কিছু বাকি রইলো না। আমি জাস্ট ওই রাতে কোনো ভাবে কষ্ট করে জাস্ট ফর্সা হওয়ার পর থেকে যে ঘটনাটা হলো, ভোর 7টা থেকে আমার 103, 4, 2 এইভাবে জ্বর শুরু হয়ে গেল আপনার জ্বর। আমি মুভ করতে পারছি না, প্রচন্ড রকমের জ্বর। এবং 2-3 দিন আমি এরকম জ্বরে ভুগলাম। তারপর আমাকে ওখানকার মসজিদে ইমাম হুজুর সাহেবের সাথে দেখা হলো আমার। তো ওনাকে আমি বললাম, ঘটনাটা খুলে বললাম। তো বলছে যে স্যার আমি তো আসলে আপনি আসছেন, আপনার কাছে আসা হয় নাই, এখানে যারাই আসেন তাদের সাথে আমি একটু দেখা করে যাই, এখানে একটু প্রবলেম আছে। এই বিল্ডিংটাতে আগে, এই হসপিটালটা পরে বানানো হয়েছে, আর এই বিল্ডিংটাতে আগে যারা ছিল সামহাও একজন মহিলা ছিলেন, তার উনি মানে সেকেন্ড ম্যারেজ করার জন্য তার প্রথম আগের স্বামীর যে সন্তান তাকে মেরে ফেলেছিল। আচ্ছা, এবং পরবর্তীতে সে ওই মহিলা নাকি ওই সেকেন্ড ম্যারেজ করে সে বাইরে চলে যায়। আচ্ছা, ওকে। তো ওই ঘটনার পর থেকে কিছু প্রবলেম হতো, বাট আমি জানতে পারি নাই, বিকজ হুজুরের সাথে আমার দেখা হয় নাই। এই 2-3 দিন পরে আমি ওখান থেকে ছেড়ে দেন, নিশ্চয়ই ছেড়ে দিয়ে চলে আসি। আপনার নিশ্চয়ই মানে এরকম কোনো ঘটনা থাকলে ওখানে হয়তো থাকতেন, বাট সেখানে থাকা হয়। আমি তো আর মানে আমি যদি শুনতামও তাহলেও একটা বুঝতাম যে না ঠিক আছে, এটা হতেই পারে, সেটাই। বাট আমার চোখের সামনে ঘটে যাওয়া এরকম ঘটনা আমি এটা আপনি মেনে নিতে পারছি না। সেটাই। যাই হোক, এই ছিল ঘটনা, এবং আমি বলেছি যে এরকম ঘটনা আরো আছে, সুতরাং আমাদের সঙ্গেই থাকুন। আমি বেশ কিছু SMS দেখতে পাচ্ছি, সেই SMS গুলো পড়বো। শোভন আমাকে SMS করেছেন ময়মনসিং থেকে এবং লিখেছেন, সায়েম ভাই কেমন আছো? তিনি এই স্টোরিটা অনেক এনজয় করেছেন, সেটাও লিখেছেন আমাদেরকে। জুয়েল লিখেছেন, অসম একটা স্টোরি, অসম। আমাকে লিখেছেন মামুন, এবং তিনি লিখেছেন যাত্রাবাড়ি থেকে যে অনেক ভয় করছে। 10 মার্চ হচ্ছে তার বার্থডে, নামটা লেখেননি তিনি। ধ্রুব আমাদের লিখেছেন, SMS করেছেন নাজমুল আমাদেরকে। এছাড়াও আমাদেরকে SMS করেছেন ফারহান বংশাল থেকে, নয়ন সিলেট থেকে SMS করেছেন আমাকে, এবং আমাকে SMS করেছেন বর্ণ মানিকগঞ্জ থেকে, এবং তিনিও তার ওয়াইফ, 2 ভাগ্নে, 2 দুলাভাই সবাই মিলে একসঙ্গে শুনছেন। পরাগ লিখেছেন আমাদেরকে SMS করেছেন। আসিফ খান রাজশাহী কলেজ থেকে SMS করেছেন, আজকের ভূত FM জোশ জোশ জোশ, তাই লিখেছেন আমাকে। চিন্তিত ভূত SMS করেছেন ফ্রম শাহজালাল ইউনিভার্সিটি, এবং তারও অনেক পছন্দ হয়েছে, তিনি সেটা বুঝিয়েছেন। রাব্বি ইমন আমাদের লিখেছেন আকিজ কলেজ যশোর থেকে। এছাড়াও অয়ন আমাদের বরিশাল থেকে SMS করেছেন আমাদেরকে সজীব খুলনা সিটি কলেজ থেকে, এবং তিনি বলেছেন তিনি একটা অ্যাক্সিডেন্ট করেছেন, তারপর ভূত FM শুনছেন। থ্যাংক ইউ আমাদের সঙ্গে থাকার জন্য।
আপনি তো একটু নিজের যত্ন নেবেন এবং ডাক্তার যেটা বলে সেটা সেইভাবে চলার চেষ্টা করবেন। শাহিদুল আমাকে SMS করেছেন নাটোর থেকে, এবং আমাদেরকে SMS করেছেন সাইমা, মিতু, ঐশী, শরীফ দাদা, তারপরে শরীফ ভাই, শুভ চাচু, সবাই মিলে ভূত FM শুনছেন। SK রনি শরীর আঁকা থেকে আবার SMS করেছেন। এছাড়া আমাদেরকে মুন্না ভাইয়া SMS করেছেন এবং তিনি বলছেন, ভাইয়া আমি খুলনা থেকে ঢাকায় আসছি, এবং আজকে এক ফ্রেন্ড ইতুর জন্মদিন ছিল, সেটা তিনি আমাদেরকে জানিয়েছেন। কালাভূত আমাদের SMS করেছেন কাঞ্চন, SMS করেছেন বৈশাখ, আমাদেরকে SMS করেছেন সজল, KS অন্তর, এছাড়াও মেধা, সৈনিক সহ আরো অনেকে। আমি বলবো যে ভূত FM যারা SMS করতে চান তারা আপনার মোবাইল, এয়ারটেল মোবাইল থেকে অথবা অন্য যে কোনো মোবাইল থেকে মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট, স্পেস আপনার নাম, স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমি কথা দিচ্ছি যে আজকে আপনাদের রাতের ঘুম হারাম করতে ভূত FM আপনার সাথেই থাকবে এবং আজকে রাতের ঘুম হারাম হবে ইনশাল্লাহ। আচ্ছা, যাই হোক, আমরা নেক্সট ঘটনায় যাই। আমাদের আরেকজন ভাইয়া আছেন, আপনার নামটা একটু বলবেন না? আপনার নামটা বলেন প্লিজ। লিসেনার্স, আই এম আরিফ ফ্রম ঢাকা। থ্যাংক ইউ রাসেল ভাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। মোস্ট ওয়েলকাম। আমরা ঘটনায় চলে যাই। আমার ঘটনা শুরু যেখান থেকে, সেদিন আমি বাসায় সম্ভবত ক্রাম খেলতেছিলাম ঘরে বসে। তো সময়টা হচ্ছে ঠিক মাগরিবের সময়। তখন আমি চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পাই হঠাৎ করে। তো আম্মাকে বলি যে আম্মা কোথা থেকে শব্দটা আসতেছে, আমি একটু দেখে আসি বলে আমি বাসা থেকে বের হয়ে যাই। দেখি যে সেই গলির দিকে অনেক মানুষ ছুটছে। তো আমিও চলে যাই। ঠিক আমার দুইটা বাড়ির পিছনেই সে বাড়িটা। তো আমি চলে যাই। সেখানে গিয়ে যেটা আমি দেখতে পাই, সেই ঘর ছিল দুইটা, তাদের ঘর দুইটা অন্ধকার, কেউ ঢুকতে সাহস পাচ্ছিল না ঘর দুইটাতে। সমস্যা সেটা হচ্ছে সবাই বাইরে। তো ঘটনা যেটা আমি দেখলাম, আমি দাঁড়িয়ে থেকে কোথা থেকে এক তালা ছুঁড়ে এসে পড়লো এক মেয়ের মাথার ভিতরে, মাথা ফেটে গেল। এরপর ফুলদানিটা ছিল টেলিভিশনের উপর, ওই ঘরে কেউ ছিল না, ফুলদানিটা চলে আসলো তার মাথার উপর, আরেকজনের মাথার উপর। এভাবে করে একে একে ঘর থেকে জিনিস বের হচ্ছে। ওই বাসায় যতগুলো মেয়ে ছিল যারা অন্যান্য ঘর থেকে বের হয়, তাদের গায়ে আঘাত চলে আসে। সেই ঘর থেকে প্লেট চলে আসে, তালা, ফুলদানি একটার পর একটা চলে আসতেছে, কিন্তু ঘরে কেউ নেই। তো ঘটনা শুরু হচ্ছে দুপুর থেকে যেটা শুরু হচ্ছে, একটার পর একটা সমস্যা দেখা দিচ্ছে। ঘরে কেউ ছিল না, এই সমস্যার জন্য হঠাৎ করে শব্দ শুনে এক গেট লাগানো, একটা ঘর অফ ছিল, আরেক ঘরে ছিল আমার দাদি এবং তার মেয়ে গল্প করতেছিল। তো হঠাৎ করে শুনলো যে সেই পাশের ঘর থেকে ভাঙাচোরা শব্দ আসতেছে, গ্লাস ভাঙার। তো হঠাৎ করে দাদি ফুপুকে বলল যে ওই ঘরে কি বিড়াল ঢুকছে নাকি? বললো যে না তো মা, জানালা অফ করা, বিড়াল ঢুকবে কেন? পরে হঠাৎ করে ঘরে ঢুকে দেখলো যে কিছু নেই, কোনো বিড়াল টিড়াল কিছু নেই, জানালা লাগানো, গেট লাগানো। গেটের নিচে যদি ফাঁকাও থাকতো তাহলে চান্স ছিল বিড়াল ঢুকার, কিন্তু সেখানে রাসেল ভাইয়া বিড়াল ঢুকার মতো কোনো স্কোপ নেই। তো সেখানে গ্লাস, সুকেসের গ্লাস, ড্রেসিং টেবিলের গ্লাস, স্টিল আলমারি গ্লাস, যে মিররটা থাকে স্টিল আলমারির বা পাশে, তো কোনো গ্লাস ভালো নেই, সব একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এরপর সেই সুকেসের ভিতরে যে কাপড়ি সেট গুলো ছিল, জগ ছিল, কিছুই ভালো নেই, সব গুঁড়ো হয়ে গেছে। তো হঠাৎ করে শুরু হলো যখন নাকি মাগরিবের সময়টা হয়ে গেল, তার আগে বলে রাখা ভালো যে দুপুর দিকে ওই অবস্থা দেখে দাদাকে খবর দেওয়া হয়েছে। সে গ্যারেজ থেকে চলে আসছে, এসে সেই মানে যারা নাকি ভূত টুত এইগুলো আর কি, মানে আমি যেটা শুনছি আর কি, তাদেরকে নিয়ে আর কি কাজ টাজ করে, তাবিজ, তাদেরকে খবর দেওয়া হয়। সে একজন আসে, সে আসতে আসতে সময় হয়ে যায় মাগরিব। তো ওই সময় এসে উনি যেটা দেখতে পায়, বাড়িঘর একেবারে অন্ধকার, ঘরের ভিতর কেউ ঢুকতে পারতেছে না। অন্যান্য ঘর থেকে যে মেয়েরা বের হচ্ছে তাদের গায়ের উপর আঘাত হানতেছে একটার পর একটা। এটা শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রে, কোনো পুরুষের গায়ে কিছু হচ্ছে না, পুরুষের গায়ে কোনো আঁচড় আসতেছে না, জাস্ট মেয়েদের ক্ষতিগুলো হচ্ছে। তো হঠাৎ করে সব মেয়েরা অ্যালার্ট হয়ে গেল আর ঘর থেকে বের হচ্ছে না ওইটার পর। তো রাসেল ভাইয়া তখন ওই লোকটাই এসে বলল যে আমার একটা গরুর হাড় লাগবে, গরুর হাড়। তখন ওই বাড়ির ছোট ছেলেটা বাজার থেকে গিয়ে একটা গরুর হাড় নিয়ে আসে,
কসাইখানা থেকে আর কি হাটটা নিয়ে আসার পর ওজার হাতে দেয়। সে ওই হাটটা নিয়ে কি করলো, কেরোসিন ঢেলে ওই হাটটা পুড়িয়ে ফেললো। পুড়িয়ে ফেলার পর ওইটার যে ছাইটা হলো সেটা পুরো বাড়িতে ছিটা দিল। ছিটা দেওয়ার পর দেখলো যে রিয়াকশন আরো বেড়ে গেছে, উল্টা ফল হয়ে গেল। এখন কেউ ঠিক থাকতে পারতেছে না যে এখান থেকে সেখান থেকে বাড়ির ছাদে যত ইটা ছিল, মানে ছাদের উপর একটা ইটও নেই, আচ্ছা, একটা ইটও নেই, ফুলের টব কিছুই নেই, সব ভেঙে চুরে একেবারে গুঁড়ো করে ফেলছে। তো এক পর্যায়ে সে ওজা ওই দাদাকে বললো যে আপনার একটা কাজ করতে হবে প্রত্যেক দিন। কি কাজ? মাগরিবের সময় ঠিক আজান দিবে ভাব, ওই সময়টায় আপনি ছাদের উপর উঠে আপনাদের যে বাড়িটা যতটুকুর মধ্যে ওই ছাদের উপরে চারপাশে 4টা হাড়ির ভিতরে আগুন করে ওইটার ভিতর ধূপ দিবেন। এই কাজটা করতে পারবেন? বললো হ্যাঁ পারবো। তখন যেটা হলো আর কি, ওই দাদা ছাদের উপর যখন হাড়িগুলো দিতে গেল, তখন যা দেখতে পেল মানে তার কি বলার রাস্তা থাকে না। সে দেখতে পেল যে 3টা বাচ্চা, 2টা বাড়ির মাঝখানে যে একটা গলি হয়, মানে ওই গলিটা আর কি অফ, সেখানে কেউ যায় না, সেই গলিতে 3টা বাচ্চা দেখতে পায়। বাচ্চা 3টার এরকম অবস্থা, তাদের গায়ে কোনো কাপড় নেই, বড় বড় লোম। সেটা দেখে সে ওইখান থেকে কোন রকম চলে আসে। আর ঘটনা শুরু যেখান থেকে সেটা বলতেছি আমি, এটা ঘটনার শেষের দিকে। শুরুটা বলতেছি, তার একটা মাত্র মেয়ে আর 2টা ছেলে। তার মেয়ে প্রায় স্বপ্নে দেখতো ক্লাস 10 থেকে, মানে 10-এ যখন পড়ে আর কি, তখন থাকতে আর কি সে স্বপ্ন দেখতো যে তাকে বিয়ে করতে কেউ একজন নিষেধ করতেছে যে তুমি কখনো বিয়ে করবে না। এই স্বপ্ন কন্টিনিউ সে দেখতে থাকে। দেখতে দেখতে এক পর্যায়ে তার বড় ভাইয়ের ফ্রেন্ডের সাথে তার মানে মন দেয়া নেয়া হয়ে যায় এবং তার সাথে বিয়ে হয়ে যায়। এক পর্যায়ে তাদের একটা সন্তানও হয়। সন্তান হওয়ার পর যে ঘটনা ঘটে সেটা হচ্ছে, সে বাচ্চাটাকে ঘরে একা রেখে কোথাও যেতে পারতো না। একদিন সে বাচ্চাটাকে ঘরে রেখে গিয়ে তার আম্মার সাথে কিচেনে কাজ করতেছিল। কাজ শেষে সে যখন ঘরে গেল, ঘরে গিয়ে যেটা দেখলো, তার বাচ্চাটার মুখের এক পাশ দিয়ে ব্লাড ঝরতেছে। তো সে বুঝতে পারলো না যে ঘটনা কি। বাচ্চা মানুষ হয়তো নিজে নখ দিয়ে আঁচড় টাচড় দিচ্ছে মুখের ভিতরে, হয়তো রক্ত বের হচ্ছে, কিন্তু আঁচড়ের কোনো দাগও পেল না সেখানে। রক্তটা আসলো কোথা থেকে সে জায়গা খুঁজে পাচ্ছে না। তো যাই হোক, সেদিন চলে গেল। পরবর্তীতে আবার হলো সেই একই ঘটনা, বুঝতে পারলো না। তো তৃতীয় দিন যে ঘটনাটা ঘটলো সেটা খুবই ভয়াবহ ঘটনা। সেদিন বাচ্চাটা প্রতিদিনের মতো সে বাচ্চার মা তার নানির সাথে আর কি, তার মা আর কি কাজ করতেছিল কিচেনে। বাচ্চাটা হঠাৎ করে জোরে চিৎকার করে উঠলো ঘর থেকে। তো সেটা শুনে বাচ্চার মা দৌড়ে গিয়ে দেখলো যে একটা পা তার জানালা বাইরে। এখন রাসেল ভাইয়া আমি বলবো যে 2 থেকে 3 মাসের বাচ্চা কি জানালার উপর পা উঠানো সম্ভব? না, সেটা তো সম্ভব না, কখনো সম্ভব না। তো ওই অবস্থায় দেখে বাচ্চার মা অবাক হয়ে গেল যে বাচ্চাটার পা জানালার বাইরে কেন। তো তাড়াতাড়ি তার মাকে ডাক দিল ওই ঘর থেকে না বের হয়ে। তো বাচ্চাটার পা ওইখান থেকে বের করে নিয়ে আসলো, জানালা থেকে বের করে নিয়ে এসে ডাক্তারের কাছে নিয়ে গেল। সাথে সাথে গিয়ে ওইখান থেকে ব্যান্ডেজ করে নিয়ে আসলো। এরপর থেকে বাচ্চাকে কখনো একা ঘরে রেখে কোথাও যায় না। ওকে, এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। এর মধ্যে আমাদের বেশ কিছু SMS চলে এসছে। অপু সিলেট থেকে আমাদের SMS করেছেন। আজকে প্রথম তিনি ভূত FM শুনছেন, খুব ভয় লাগছে, আশা করছি ভালো লাগবে। মেহেদি হাসান সজীব আমাদের তুতপাড়া খুলনা থেকে SMS করেছেন এবং তিনি বলেছেন যে আমি বাইক অ্যাক্সিডেন্ট করেছি, বাট ভূত FM শুনছি, বাইক অবশ্যই সাবধানে চালাবেন। আমাদেরকে SP হামিদা SMS করেছেন। এছাড়া আমাদেরকে আবুল খায়ের SMS করেছেন, তিনি এবং তার ফ্রেন্ড হাসিবুর ভূত FM শুনছেন। মুসা চৌধুরী আমাদের SMS করেছেন সিলেট থেকে। হযরত আলী কুমিল্লা থেকে SMS করেছেন। এছাড়াও আজাদ ও রুমু উত্তরা থেকে SMS করেছেন। আমাদেরকে সুজন গ্যান্ডারিয়া থেকে SMS করেছেন। আমাদেরকে এছাড়াও সৌরভ SMS করেছেন ফ্রম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। আজকের ভূত FM ফাটাফাটি হচ্ছে, তিনি লিখেছেন। আমাদেরকে রাস্তার ভূত SMS করেছেন উত্তরা থেকে, যে SMS পড়ো না কেন, তো ভাই আপনার SMS পড়ে ফেলছি। মিল্টন নরসিংদী দাসপাড়া থেকে SMS করেছেন। আজকে এতগুলো SMS করলাম, আপনি SMS পড়লেন না কেন, যে পড়ে ফেলছি এখন আপনার SMS।
আমাদেরকে এছাড়াও SMS করেছেন দেখতে পাচ্ছি সাইম ঢাকা থেকে। এছাড়াও আমাদেরকে তিনি লিখেছেন যে স্টোরি শুনে সত্যি ঘুম হারাম হয়ে গেল। ঘুম হারাম হওয়ার এখনো বাকি আছে অনেক কিছু। আমরা আশা করছি যে একে একে থাকুন আমাদের সঙ্গে, একে একে আমরা সেই ঘটনাগুলো বলবো। ফেরদৌস সুমন আমাদের হেতেম খা সবজি পাড়া থেকে SMS করেছেন এবং তিনি লিখেছেন রাসেল ভাই, মাসুম ভাই, টেক সালাম। আর ডক্টর ভাই আপনার গল্পটা ভেরি বিউটিফুল। ওকে, থ্যাংক ইউ সো মাচ তাদের সবার পক্ষ থেকে। তামিম শিহাব আমাদের SMS করেছেন সিলেট থেকে। শাওন আমাদের SMS করেছেন। এছাড়াও SMS করেছেন আমাদেরকে আশিক, SMS করেছেন আমাদেরকে আরিফ ফ্রম উত্তরা। এছাড়াও মোহাম্মদ সালাউদ্দিন MM কলেজ যশোর থেকে SMS করেছেন আমাদেরকে। আমরা চলে যাব আবারও আপনার কাছে। আপনার নামটা বলবেন, আরো একবার নামটা বলতে হবে। জি, আমি ডক্টর সাইম বলছিলাম। জি সাইম ভাই, আপনার পরের যে ঘটনাটা সেই ঘটনাটা আমরা শুরু ফেলি। জি রাসেল ভাই, থ্যাংক ইউ। পরের ঘটনাটা আমি যেটা এখন বলবো সেই ঘটনাটা বেসিক্যালি লাশঘর কেন্দ্রিক। ওকে, আগে আমি একটু ব্যাকগ্রাউন্ড বলে নিচ্ছি। জি প্লিজ, নো প্রবলেম। যে আমি ময়মনসিংহ কমিউনিটি বেসড মেডিকেল কলেজ হসপিটালের 10th ব্যাচের স্টুডেন্ট ছিলাম। তো পোস্টমর্টম গুলো আমাদের বেসিক্যালি করতে হয় যে কোনো সরকারি মেডিকেলে গিয়ে। সরকারি মেডিকেলের ওই সাপোর্টে গিয়ে আমাদেরকে পোস্টমর্টম ক্লাসগুলো করতে হয়, প্লাস প্র্যাকটিক্যাল গুলো করতে হয়। তো আমাদের মেডিকেল থেকে ময়মনসিংহ মেডিকেলের দূরত্ব ধরে নেওয়া যায় অ্যাবাউট 10 কিলোমিটার। আচ্ছা, তখন আমি হোস্টেলে থাকি। তো প্রতি সোমবার দিন আমাদের পোস্টমর্টম ক্লাস হতো। তো কোনো এক সোমবার যার পরের দিন বন্ধ, তো বেসিক্যালি সব স্টুডেন্টরা চলে গেছে বাসায়। দু একজন আছে, তো তারাও যাবে না, তারাও বিকেলে ঘুরতে যাবে ফ্রেন্ডদের সাথে। তো আমি চিন্তা করলাম যে এত মানুষের সাথে গিয়ে তো আসলে শেখা যায় না, আজকে একটু ভালো করে শিখে ফেলবো। একলা একলা যাবো, একটা স্যারের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো করে শিখবো। তো ওই বিকেল সন্ধ্যের মাঝখান সময়টা, যত না সন্ধ্যা হয়ে যাচ্ছে বাট ততটা সন্ধ্যা ছিল না, কিন্তু আবহাওয়া ততটুকু ইম্পোজ করছিল যে না সন্ধ্যা হয়ে যাচ্ছে। গুড়ি গুড়ি একটু বৃষ্টি হচ্ছে, ঠান্ডা একটু বাতাস বইছে তখন। তো আমি পুরো বাসে একা, সম্পূর্ণ বাসে একা। আমি লক্ষ্য করলাম যে আমি বাসের মধ্যে বসে আছি, পেছনে আরেকজন লোক বসে আছে আমার সাথে। তো অনেক সময় দেখা যায় কি আমাদের কলেজটা একটু গ্রামে পড়েছে, তো অনেক সময় অনেক মানুষ এমনিতে উঠে চলে আসে শহর পর্যন্ত, আমাদের বাসের অ্যাসিস্ট্যান্স নিয়ে বাসে করে শহরে চলে আসে। তো লোকটাকে আমি ওই সময় আবছা আবছা দেখছিলাম। খুব সাদা সিধা একটা মানুষ, খুব আকুতি ভরা একটা চোখে একটা মানুষ, খুব নরম হয়ে বসে আছে, এক কোনায় বসে আছে। এরপর আমি আমাদের ময়মনসিংহ মেডিকেলের যে পোস্টমর্টম যে গেট আছে সেই গেটের সামনে নামলাম। নামার পর আমাদের যে বাসের ড্রাইভার বললো আমি বাসটাকে ঘুরিয়ে নিয়ে আসছি, শহর থেকে ঘুরিয়ে নিয়ে আসে, কাজ আছে, আপনি এই ফাঁকে কাজটা শেষ করে ফেলেন। তো আমি নামলাম, নেমে ঢোকার সময় আমি তো ওই আগের যে লোকটাকে আমি দেখেছিলাম বাসের মধ্যে বসেছিল তাকে আমি খুব ক্লিয়ারলি দেখি নাই, কিন্তু মনে হচ্ছিল যে লোকটা আর এই লোকটা অনেকটাই সেম। আচ্ছা, তবু আমি ইসলামা এটাকে বদার না করে আমি গেটটা খুলে জিজ্ঞেস করলাম আপনার কেউ, মানে লাশটা কি আপনার? আচ্ছা। সে কোনো উত্তর দিল না, জাস্ট কাঁপতেছিল সে। আচ্ছা, চোখ দিয়ে পানি পড়ছিল লোকটার। আমি হেঁটে গেলাম, ডোমকেও খুঁজে পাচ্ছি না। ডোম সম্ভবত আশপাশে গেছে, কোথাও নাস্তা টাস্তা করতে গেছে, ওটা তো ওদের জন্য স্বাভাবিক ব্যাপার, প্লাস নিয়ে তাদের কাজ। তো পুলিশও নাই, জাস্ট একটা ভ্যান গাড়িতে একটা চাটাই দিয়ে মোড়ানো একটা লাশ, একটা বড়ই গাছ আছে, বড়ই গাছের নিচে লাশটা ফেলে দেওয়া আছে, ফেলে রাখা ইয়েতে ভ্যান গাড়ির উপরে। তো আমি গেলাম, বেসিক্যালি ওইটুক সাহস আমার হয়নি যে ওইটা খুলে দেখবো। চিন্তা করলাম যে স্যার আসতে হয়তো বা দেরি করছে, আমি একটু হাঁটাচড়া করি, সময়টা পার হোক। তো আমি ওই লাশঘরের পাশ দিয়েই চতুর্দিকে বারান্দা, আচ্ছা বারান্দা দিয়ে হাঁটছি আর চিন্তা করছিস মানে মানুষের জীবনটা কিরকম। এই লোকটা তো হয়তো বিকেলেও জানতো না যে মারা যাবে, দুপুরও জানতো না মারা যাবে, সকালেও জানতো না মারা যাবে, হয়তো মারা গেছে, আমি ওই মারা যাবো। চিন্তা করতে করতে আমি হাঁটছি, হঠাৎ করে একটা সাইড দিয়ে ঘুরে যখন আরেক সাইড দিয়ে হাঁটা শুরু করবো,
4 কোণা বারান্দা তো, এক কোণা হেঁটে শেষ করেছে, আরেক কোণা যখন স্টার্ট করব তখন দেখি অপোজিট কোণায় ওই লোকটাই দাঁড়িয়ে আছে। আচ্ছা, বাট এইটা আনবিলিভেবল যে এতটুকু ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে কিভাবে বা এতটুকু ফ্র্যাকশন অফ মিনিটের মধ্যে কিভাবে লোকটা ওখান থেকে এখানে চলে আসবে আমাকে ওভারটেক করে। আমাকে দেখতে হবে, আমি দেখবো। তো আমি কিছুটা এগোলাম, এগিয়ে দেখলাম যে না, লোকটা সেম, আমি যেটাকে দেখেছি, যে লোকটাকে দেখেছি সেই লোকটাই। তখন আমি বুঝলাম যে সামথিং হ্যাপেন। আমি আর সামনে আগাইনি। আচ্ছা, আমি জাস্ট যতটুকু সাহস আমার মধ্যে ছিল, সব হারিয়ে ফেলেছেন ততক্ষণে। যতটুকু স্টোর করা ছিল সেইটুকুকেই হাতে নিয়ে আমি ব্যাক করা শুরু করলাম। আচ্ছা, ব্যাক করার সময় যতটুকু সুরা টুরা যা পারতাম, যদি হিন্দি গানের কলি পারতাম সেটাও গাওয়ার চেষ্টা করছি, যে আমি তবুও আমি প্রফুল্ল থাকি। কিন্তু ঘুরে আবার যখন সেই গেট পর্যন্ত আসলাম, সেই তো আবার সেই লাশের সামনে দিয়ে আসতে হবে আমাকে। লাশের সামনে আসলাম, এসে দাঁড়ালাম। এই সময় ডোম আসছে। তো আমি কিছুক্ষণ জোরে জোরে কথা বললাম, কি ব্যাপার, আপনি দেখতেছেন যে একটা লাশ পড়ে আছে, আপনি কাউকে ইনফর্মও করেন নাই, এটা পুলিশ নাই, লাশটা কি হয়েছিল, কি হয়েছে? তো বলতেছে যে পারিবারিক জেদ ধরে খুব নিরীহ একটা মানুষকে মারছে, খুবই নিরীহ মানুষ, মানে যেটা আমরা ক্রস ফায়ারে বলি। তো গ্রামের বাড়িতে ওই রাগের মাথায় ওই লোকটাকে মারা হয়েছে, এরকম ঘটনায় বলে গেছে। তার সাথের যে লোকজন তারাও লাশটাকে আর ক্যারি করবে না। আচ্ছা, তারা বলে গেছে পোস্টমর্টম করে যা ইচ্ছা করো করে রেখে দাও। তারা এটাকে আর এটার দায়িত্ব নিতে চাচ্ছে না। আসলে এইখানেও বিলিভ করতে পারবেন না, আমি ডোম যখন চাটাইটা খুললো, যেই মুখটা আমি ঢোকার সময় দেখলাম কান্না কান্না চোখে, যেই মুখটা আমি বাসের মধ্যে দেখেছিলাম কান্না কান্না চোখে, সেই মুখটার লোকটাই এই লোকটা, এবং যাকে আপনি বারান্দায় দেখেছিলাম, সে কান্না করে কিছু একটা বলতে চাচ্ছিল, কিন্তু আমি সুযোগ দেইনি। সেই লোকটাই ভেতরে, সেই লোকটাই লাশ হয়ে শুয়ে আছে আমার সামনে। আমি আর কিচ্ছু না বলে ডোমকে বললাম যে মামা আজকে আর করবো না, আমি আমাকে একটু আগায় দেন। তো উনি হাসতেছেন যে কি ভয় পেয়ে গেছেন, এই সেই এরকম দেখতে দেখতে তো আমাদের অভ্যাস হয়ে গেছে। আমি বলছিলাম আমাকে প্লিজ একটু আগায় দেন, মানে মেইন রোড থেকে ওই রাস্তাটা একটু লাশ ঘরের রাস্তা, তো খুব ভালো কিছু না, এই জন্য আমাদের সবকিছু মনে হয় ভয়ে ভয়ে লাগে। তো আমি ওইদিকে, উনি আমাকে আগায় দিলেন, হোস্টেলে চলে আসলাম। ওই দিন রাতে হোস্টেল পুরো খালি, সবাই চলে গেছে নিজের মতো, ইয়েতে চলে গেছে, বাসায় চলে গেছে। সেদিন রাতের বেলা আমি টয়লেট করতে এসেছি, আমাদের অনেকটা রাস্তা হেঁটে তারপর টয়লেট আসতে হয়। আচ্ছা, টয়লেটে এসে টয়লেটের বারান্দা দিয়েও সেম চেহারা, ওই লোকটাকেই দেখলাম আমি বারান্দা দিয়ে, মানে বারান্দার টয়লেটের ভেতর যে ছোট মানে ইয়েগুলো থাকে, জানালাগুলো থাকে, জানালা দিয়ে তাকিয়ে, ভেন্টিলেশনের জন্য যেগুলো থাকে, জানালা দিয়ে তাকিয়েছে। আমি এখন তো দৌড়েও লাভ নেই, আর মানে ওখান থেকেও আমি কিছু করতে পারছিলাম যে কি করব। তাও আমি চোখটা বন্ধ করে নিচের দিকে রেখে সবগুলো লাইট একসাথে জ্বালিয়ে দিয়ে দৌড়ে কোনো মতনে রুমে আসছি। রুমে আসার পরে আমি শুয়ে পড়লাম, ঘুম আসতেছিল না, চোখে ঘুম আসতেছিল না, একদম খুব ভয় পাচ্ছিলাম। গরম ঠান্ডার দিন, কিন্তু মনে হচ্ছিল যে সবকিছু দিয়ে আমার শরীরটা মুড়িয়ে রাখলে হয়তো বা কেউ আমাকে টাচ করতে পারবে না, এরকম একটা ব্যাপার। কাঁথা দিয়ে সম্পূর্ণ পাটা গুজিয়ে দিলাম, যেটা স্বভাবত আমার হয় যে অনেক সময় যে কেউ ধরতে পারবে না আমাকে, আমি একদম পুরো প্রোটেক্টেড হয়ে গেলাম। আমি রাতের বেলা স্বপ্নে এই লোকটাকে আবার দেখলাম। আচ্ছা, সেই লোকটাকে আমি স্বপ্নে দেখলাম। সেই লোকটা আমাকে বলতেছে, ভাই আমাকে আর কেন কষ্ট দিচ্ছেন, আপনি যদি না কাটতেন তাহলে ডোম তো আর কাটতো না, মানে আমরা যদি না চাই তখন তো আর সেটা পোস্টমর্টমের দিকে আগায় না, লাশটাকে সে বেওয়ারিশ ভাবে ফেলে দিবে বা রেখে দিবে, আঞ্জুমান মফিদুল এসে এটাকে দাফন কাফন করায় ফেলবে। বাট পরে যেটা, আমি পরের দিন শুক্রবার ছিল, আমি মসজিদে গেলাম। মসজিদে আমাদের হসপিটালের যে মানে মসজিদের ইমাম যে হুজুর ছিল তাকে এই ব্যাপারটা বললো। তো উনি আমাকে যেটা বললো, যে ওনার পয়েন্ট অফ ভিউ থেকে যেটা বললো, যে হয়তোবা লোকটা চাচ্ছিল না যে আমি কোনোভাবে যেন আমার যাত্রাটা ভঙ্গ হয়ে যাক। আমি যদি না যাই, ওই হসপিটালের সামনে ওই লাশটা এমনি পড়ে থাকতো, আর অবভিয়াসলি বিকালের পরে আর পোস্টমর্টম হয় না। এই লাশকে আরো কেউ হিমাঘরে রাখবেও না, চার্জ দেওয়ার টাকা দেওয়ার কেউ নাই। তখন অটোমেটিক লাশটাকে আবার
তারা আঞ্জুমান মসজিদে পাঠাই দিবে। লোকটা আকুতি হয়তো বা তাই ছিল যে আমাকে কেন কাটাছেড়া করানো হচ্ছে। এই জন্য সে কাঁদছিল, ওই জন্য আমরা জানি যে মানুষ মারা গেলে একটা ফুলের পাপড়ি পড়লেও নাকি অসম্ভব কষ্ট পায়, আর সেক্ষেত্রে পোস্টমর্টম তো অবভিয়াসলি এটা অনেক অনেক কষ্টদায়ক। এরপর সত্যি কথা আমি আর এরপর পোস্টমর্টম গুলোতে আমি আসলে যেতাম না। আমি এই যে লোকটার যে করুণ আকুতি আমি দেখেছি, প্লাস ওনার স্বপ্নের মধ্যে আমি বিশ্বাস করবেন নাসির ভাই, আমি রাতের বেলা চোখ দিয়ে পানি এসেছিল, আমি কান্না করি। সকালে উঠে মনে হয়েছে আমি যার জন্য ভয় পেয়ে আমি রাতে ঘুমাতে পারছিল না, তার জন্য আমি সকালে আমার চোখ দিয়ে পানি আসছে। এই ঘটনাটা আমি এই জন্য বললাম যে এই ঘটনাটার সাথে আমার কষ্টও রিলেটেড, আবার ভয়টাও রিলেটেড ছিল। তো আসলে এই ছিল আমার এখন এই ঘটনাটা। অনেক ধন্যবাদ আপনাকে আপনার দ্বিতীয় ঘটনার জন্য। আমরা আবারও আপনার কাছে ফিরে আসবো, তবে তার আগে কিছু SMS পড়ে ফেলছি। হাসান, জিয়া, সাদমান, প্রতিম, সাকিব, রাফিদ, রিমন, তারা সবাই আমাদেরকে SMS করেছেন। এছাড়াও তেঁতুল পাতা তালতলা ঢাকা থেকে SMS করেছেন আমাদেরকে। এছাড়াও সাজ্জাদ আমাদেরকে বসুন্ধরা থেকে SMS করেছেন। বসুন্ধরা থেকে যে রাসেল ভাই কেমন আছেন? আমি সবসময় ভালো দলে এবং সবসময় ভালো থাকি। ডক্টর সাইমের গল্পগুলো বেশ ইন্টারেস্টিং লাগছে তার কাছে, লিখেছেন সাজ্জাদ। আর আমাদেরকে বাড়িধারা ঢাকা থেকে SMS করেছেন আমাদেরকে, নামটা বুঝতে পারছি না, আমাদেরকে শুভ্র রাজশাহী থেকে SMS করেছেন, রাজশাহী বিনোদপুর থেকে, এবং তিনি বলছেন এটা আমার লেখা 100তম SMS। আচ্ছা, সবগুলো শো যতগুলো আমরা শো পার করছি তাতে আপনি 100তম হতে পারে। আচ্ছা, তবে থ্যাংক ইউ, আপনি SMS করছেন রেগুলার, অ্যান্ড আমরা আপনার SMS পড়ে ফেলছি। আজু আমাদেরকে SMS করেছেন, নাজমুল, খালেক, সোহেল, জলিল, মাহফুজ, জসিম মিরপুর 1 থেকে আমাদেরকে SMS করেছেন, তাওহিদ, জসিম, জিসান, সিয়াম, তারা সবাই একসাথে হোস্টেলে বসে ভূত এফএম শুনছেন। আব্দুর রহমান ধানমন্ডি থেকে SMS করেছেন আমাদেরকে। রক্সি SMS করেছেন আমাদেরকে হ্যান্ডসাম ডেভিল নাসির। এছাড়াও আহমেদ আমাদের SMS করেছেন, SSC এক্সাম ছিল তাই লাস্ট 2 মান্থস শুনতে পারিনি, অনেক মিস করেছি। ওয়েলকাম ব্যাক আহমেদ, এবং আশা করছি এখন থেকে রেগুলার আপনাকে পেয়ে যাবো। মঈন আমাকে SMS করেছেন, নিতু SMS করেছেন সাতক্ষীরা সুলতানপুর থেকে। এছাড়াও আমাদেরকে আসাদ, তমা, ময়মনসিং থেকে SMS করেছেন। অনি হাওলাদার আমাদের SMS করেছেন। ফায়াজ ভাইয়া, আজকের ভূত এফএম খুব ভালো লাগছে। আমি থ্যাঙ্কস দিব আসলে আজকে যারা উপস্থিত রয়েছে সেই সমস্ত অতিথিদের। তা আসলে সত্যি কথা বলতে যে এখানে আমাদের কোনো ক্রেডিট নাই, পুরো ক্রেডিটটাই আপনাদের, যারা ঘটনা পাঠান এবং যারা আমাদের এখানে উপস্থিত থেকে সবাইকে ভয় পাওয়ান, পুরো ক্রেডিট আপনাদের উপরে। আমরা চাই যে আপনারা আরো বেশি বেশি করে আমাদের সাথে ঘটনাগুলো শেয়ার করুন, আমরা আরো বেশি করে সবাইকে নিয়ে মজা করে ভূত এফএম নিয়ে যেন প্রতি শুক্রবারে ফিরে আসতে পারি। রনি আমাদের SMS করেছেন। এছাড়াও রিঙ্কি SMS করেছেন আমাদেরকে। ফয়সাল এছাড়াও SMS করেছেন, দেখতে পাচ্ছি আমাদেরকে সাব্বির সহ আরো অনেকে। আপনাকে SMS করার নিয়মটি বলি, আপনি যদি ভূত এফএম SMS করতে চান তাহলে আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমরা চলে যাব আপনার কাছে এবং আপনার নামটা একটু বলতে হবে শুরুতে। আসসালামু আলাইকুম, আমি শামীম, আমি এসেছি জাপান গার্ডেন্স থেকে, মোহাম্মদপুর জাপান গার্ডেন্স থেকে এসেছি। তো থ্যাংক ইউ সো মাচ, ইউ আর মোস্ট ওয়েলকাম। তো আমি সরাসরি আমার স্টোরিতে চলে যাচ্ছি। যেটা আজকে আমি যেটা শেয়ার করতে যাচ্ছি সেটা আসলে আমার এক ফ্রেন্ডের স্টোরি। সে আসার কথা ছিল বাট সে আসতে পারেনি। ওর নাম হচ্ছে আজাদ। সে নেত্রকোনার একটা জেলায় যে কোনো একটা জায়গায় ঘটনাটা ঘটেছে। তো ঘটনাটা এরকম, আমি এর মধ্যে ডাক্তার সাহেবের রেফারেন্সে বলছি যে জিন যে জিনিসটা, আমরা যেহেতু ভূত বলি, আমি জানি না ভূতের কোনো স্পেলিং বা ভূতের শব্দটা কোথেকে আসতে পারে, কোনো অস্তিত্ব আছে কিনা, বাট জিন ডেফিনেটলি আছে। আচ্ছা, এটা আমাদের, আমি ইসলাম ধর্ম বিলংস করি, সো জিন ডেফিনেটলি আছে। তো এটা বিভিন্ন ধরনের হয়, বিভিন্ন রূপে আসতে পারে। তো যারা শেয়ার করে, যারা এক্সপিরিয়েন্স হয় নিজে পার্সোনাল, তারাই জানে। যদিও এটা আমি শেয়ার করতে যাচ্ছি আমার ফ্রেন্ডের। তো আমি যার কথা বলছিলাম আজাদ, তো সে যথেষ্ট পরিমাণ সাহসী, এটা ছেড়ে বলবো একটু গোবেচারা টাইপের, বাট সাহসী। মানে ও হয় না যে পড়াশোনা, যার কাছে পড়াশোনাটাই মুখ্য থাকে একটা জিনিস। তো সে নেত্রকোনাতে সে একটা বাসা, সে পড়াশোনা করবে, পড়াশোনার জন্য একটা বাসা চাচ্ছিল, খুঁজছিল। তো ওরকম হয় কি ওইসব জায়গায় তখন ওইরকম 98 এর ঘটনা সেটা। তো সেরকম মানে ম্যাথের সিস্টেম ছিল না বা লজিং টোজিং ওরকম ছিল না। তো সে একটা বাসা নেত্রকোনা নাগরা জায়গার নাম হচ্ছে নাগরা, যে কোনো নাগরার আমি আর ডিটেলস বলবো না। তো সেখানে সে একটা বাসা চাচ্ছিল আর কি খুঁজতে। তো একটা বাসা ছিল ছোট ছিমছাম বাসা, টিনের বাসা। তো ছোট্ট বাসা, একটা কিচেন ছিল, প্লাস একটা পাশে একটা টয়লেট ছিল, বেশ ভালো এবং খুব কম
ভাড়া ছিল, কিন্তু সে যখন নিতে চাচ্ছিল কিন্তু তাকে কোনো এক কারণে দেওয়া হচ্ছিল না, এবং তার সাথে যে ফ্রেন্ড ছিল সে ওনাকে বলছে ওইখানে যাবি কেন, যাস না, এখানে কেউ যায় না। তো সে ইন্টারেস্টেড ছিল, কেন না যাওয়ার কি আছে সমস্যা কি। তো 2-3 দিন পর সে করলো কি, সে নিজেই গেল, যে নিজে গিয়ে বাড়ির যে মালিক ছিল বয়স্ক লোক, ওনার কাছে বললো যে চাচা আমি এই রুমটা নিতে যাচ্ছিলাম, ভাড়া কত। আচ্ছা, বলে যে বাবা তুমি যাও শহরে গিয়ে বাসা দাও, এইখানে নেওয়া দরকার কি, তুমি এখানে বাসা নিও না, একটু প্রবলেম হতে পারে। চাচা কি প্রবলেম, আমার দেখেন আমার খুব জরুরি দরকার, কারণ আমার সামনে পরীক্ষা, আমার পড়াশোনা দরকার, আমি এখনো মানে এইভাবে আসলে গেস্টদের বাসায় আত্মীয়দের বাসায় গেস্ট হিসেবে আছি, এটা খুব খারাপ লাগছে, আমার বাসা দরকার, প্লিজ আমি করেন। তো বলছে যে তুমি বাসা নিতে যাচ্ছ নাও, সমস্যা নাই আমার তরফ থেকে, কিন্তু তুমি সাবধানে থেকো বাবা, এমনিতে নামাজ টামাজ পড়ো, যে হ্যাঁ নামাজ টামাজ পড়ি, আচ্ছা, তো সাবধানে থেকো বাবা, আর কিছু হলে আমাকে বলো। তো যাই হোক, সে তার ব্যাগ এন্ড ব্যাগেজ যা ছিল সেইগুলো নিয়ে সে বাসায় উঠলো। তো এখানে একটা বুড়া মহিলা ছিল যে রান্না বান্না করবে, এরকম একটা, ওই ভদ্রলোকই বলেছিল যে ভদ্র মহিলাকে বলছে তুমি ওর রান্না বান্নাটা দেখে দিও, একটু খেয়াল রেখো, আর একটু বোঝা টুজা দিও যে কিভাবে কি করতে হবে। তো ওই ভদ্র মহিলা যে ছিল, বুড়া মহিলাটা, সে বললো যে ভাই আপনি থাকেন, কোনো সমস্যা নাই, তবে একটু ভয় টয় পারেন না, মাঝে মাঝে জায়গাটা বাসাটা খুব একটা ভালো না, অনেকে আসে কিন্তু আমরা আসলে ভাড়া দিতে চান, চাচা আমি ভাড়া দিতে চাই না, আপনি একটু সাবধানে থাকেন, যাতে আপনি ভয় পান না, আল্লাহ রসুলের নাম নিয়ে কোনো সমস্যা না। তো সে আসলে বুঝতে পারেনি যে ঘটনা কি, বারে আল্লাহ রসুলের নাম নিতে হবে, বা এত ভয় কিসের, ভয় কি আছে এখানে। তো যেটা হলো, বাসায় থাকা 7-8 দিন পর্যন্ত কিছু হয়নি, বা 7-8 দিন পরে যেটা হলো, সে বললো যে আমি রাত্রে 10টার দিকে পড়ছিলাম, তো ইলেকট্রিসিটি নেই, তো হারিকেন দিয়ে জ্বালিয়ে পড়ছিল। তো হারিকেন দিয়ে জ্বালিয়ে পড়ার সময় তো সে জানতো যে সেদিন বুয়া আসেনি, মানে বুড়া মহিলাটা আসেনি। তো সে হঠাৎ করে শব্দ শুনলো যে রান্নাঘর থেকে আওয়াজ আসছে, চুলা ধরাচ্ছে, কেউ থালা বাসন ধুচ্ছে, বা এই ধরনের কিছু একটা আওয়াজ, তার মানে বুয়া আসছে। তো সে খুব খুশি, সে জোরে জোরে বলছে বুয়া তুমি আসছো, ভালো হয়েছে, তো আমার রান্নার ইয়েতে ঝামেলা চুকলো, তুমি একটা কাজ করো, শুধু ডিম বা হালকা কিছু করে রাখো, যাতে খাবারে ঝামেলা করতে হবে না। রাত 10টা বাজে, অলরেডি বেশ ভালো রাত, 10টা বাজে কোনো খবর নেই। 10:30টার দিকে সে নিজে রান্না চলছে, তো গিয়ে দেখলো সত্যি কেউ নেই, সেটা আসলে সে মানে বিশ্বাস করতে যাচ্ছিল না, কেউ নেই, অথচ কি শুনলাম, তার কি ছিল, আমি স্পষ্ট শুনলাম থালা বাসনের ধোয়ার শব্দ, বিভিন্ন ধরনের শব্দ শুনতে পাচ্ছিলাম, বাট কেউ নেই। তো সেটা সে আসলে ওইভাবে, তার মাথা ওই জিনিসটা ছিল না যে তাকে যে বলা হয়েছিল যে ভয় পেও না, জায়গাটা ভালো না, ওই জিনিসটা সে ওই তখন খেয়াল করেনি। তো যাই হোক, সে ওই দিন আর কিছু খায়নি, বলতো বিস্কিট ছিল, সেগুলো খেয়ে সে ওই দিন ঘুমিয়েছে। এরপরের দিন যেটা ঘটেছে, এরপরের দিনই মানে মেইন একটা ঘটনা, ভালো একটা ঘটনা ঘটেছে, যেটা তার জীবনের জন্য একটা অনেক বড় মানে একটা ঘটনা হয়ে গেছিল। সেটা হচ্ছে যে রাসেল, আমি একটা জিনিস ভুল করে গেছি বলতে, সেটা হচ্ছে যে কিচেন এবং তার বেডরুমের পাশে একটা ছোট্ট জানলা ছিল। যে জানলাটা বাড়ির যে ভদ্রলোক বয়স্ক লোক, সে বলছিল বাবা তুমি জানলাটা খুলো না, তোমার ঘরে চতুর্দিকে জানলা আছে, প্রচুর বাতাস আছে, তো এই ফ্লোরে চলবে, তোমার এই জানলা খোলা দরকার নেই। বলছে চাচা কেন খুলবো না, বললো যে না খুলো না, জানলাটা ভালো না, খুলো না, জায়গাটা পিছনে জায়গাটা অন্ধকার, ভয় পেতে পারো। তো কাজে বুয়া একই কথা বললো যে ভাই আপনি এই জানলাটা খুলেন না, জানলাটা সমস্যা আছে, খুলেন না। তো সে পরের দিন যেটা ঘটলো, সে সন্ধ্যার সময় এসে ব্যবসাটা গরম হচ্ছিল, তো সে জানলাটা সে খুলবে। তো এর মধ্যে বুয়ার সাথে কথা বলছিল, বুয়া বলছিল যে ভাই আমি কিন্তু বললাম আপনি জানলা খুলবেন না। সে বলছে আরে বেটি তুমি কি বুঝো, কিচ্ছু হবে না, জানলা খুলে কি আছে, কিচ্ছু হবে না। তো সেই জানলাটা খুলতে গেল, একটা ধাপ মানে কি বলে দমকে একটা হাওয়ার মতো বাসার ভিতরে বয়ে গেল। তো সে এটা খুব স্বাভাবিক হতেই পারে, জানলা খোলা হতে বাতাস আসছে, বাট বাইরে কোনো বাতাস ছিল না, বাতাস সে ফ্লো করে চলে গেল। তো বুয়ার মধ্যে নেই, রান্না বান্না করে চলে গেছে। তো যেটা হলো, রাত্রে খাওয়া দাওয়া করার পর 10:30-11টার দিকে সে ঘুমাতে যাবে, ঠিক তখনই রান্নাঘর থেকে একটা ছোট মানে নুপুরের আওয়াজের ছোট ছোট আওয়াজ, অল্প অল্প করে কেউ একটু নাচছে বা এরকম। তার কিছুক্ষণ পরেই ভালো মাত্রায় আওয়াজ, নাচার শব্দ, মনে হচ্ছে যে কেউ নাচছে। তো সে তবুও এটা ভাবছে যে হ্যাঁ হতে পারে, যে তৈলাক্তপুর এলাকাটা অনেকটা মানে বলবো হিন্দু অধ্যুষিত এলাকা, সঙ্গীত বা এইগুলি হয়, চর্চা হতেই পারে, স্বাভাবিক ব্যাপার। তো সে করলো কি যে আজাদ যেটা করলো যে সে তবু 10:30-11টার মতো বাজে, সে টর্চ লাইটে নিয়ে রান্নাঘরের দিকে আসলো। রান্নাঘরের দিকে এসে যে সেটা জিনিসটা দেখলো, আসলে সে এই জিনিসটা আমাকে সে ফোনে বলছিল যে দোস্ত এই জিনিসটা শেয়ার করিস, আসলে আমার মানে জীবনে বড় একটা ঘটনা। সে দেখলো ছোট্ট একটা মেয়ে, খুব সুন্দর একটা মেয়ে, সে নাচছে, ছোট ছোট পা দিয়ে খুব সুন্দর হেলে দুলে নাচছে, অদ্ভুত ভাবে নাচছে। তো বলে যাই তুমি কে,
তুমি কে বলে সে পিছন দিকে তাকালো, আবার মানে দেখতে যাচ্ছিল, কিন্তু পিছন দিকে যখন তাকালো অন্য ঘরের দিকে যে কোত্থেকে ঢুকলো তার প্রশ্ন, পিছন দিকে স্বাভাবিক হয় না যে তুমি কে বলে পিছন দিকে তাকালো, দেখে যে ওই মেয়েটি নেই। আচ্ছা নেই তো নেই। তো এই ঘটনাটা পরের দিন খুব একটা ইয়ে করে না, তো হুজুর কি বলে ওই যে বাড়িওয়ালার যে ভদ্রলোক সে বললো যে বলে চাচা আমি এই ঘটনা আমি তো দেখলাম একটা মেয়ে ছোট্ট মেয়ে নাচতেছিল, তো কিভাবে কেন এরকম হলো, আমি তো জিনিসটা বুঝলাম না কিভাবে ঘটনা ঘটছিল। তো চাচা মেয়ে বলছিল যে বাবা আমি তো তোমার আগে বলছি ভয় পেও না, তুমি থাকো না, এখানে কেউ থাকে না, একটু সমস্যা আছে বাবা, আমি তোমার এত কিছু বলতে পারবো না, তুমি যদি থাকতে চাও থাকো, না থাকতে চলে যেতে পারো, কারণ আমি চাচ্ছি না তুমি ভয় পাও। তো সেই ব্যাপারটা আর গরজ দেয়নি। তো এরপরে যে ঘটনা ঘটলো তার সাথে সেটা খুবই ভয়ঙ্কর ঘটনা। সে হচ্ছে পরের দিনে ঘটনাটা আবার সেই নাচের শব্দ, সেই ঝুমঝুম আওয়াজ সে যাওয়ার পরে দেখে কি সেই মেয়েটি নাচছে, খুব সুন্দর একটি মেয়ে, কিংবা বেনি ধুলিয়ে সুন্দর করে নাচছে, এক ছোট্ট জায়গার মধ্যে নাচছে। নাচার পরে রান্নাঘরে যে ছোট্ট দরজা ছিল সেই দরজাটা সে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। তো সেই বললো আমি আগে বলছি আমার ফ্রেন্ডটা খুব যথেষ্ট সাহস, সেই সব পরোয়া করে না। সে বললো আমিও গেলাম সাথে সাথে, সেই মেয়ে নাচতে যাচ্ছে, সেও যাচ্ছে পিছিয়ে গেছে। একসময় যেতে যেতে দেখা যাচ্ছে কি সে একটা ছোট গর্তের মধ্যে বসে গেল। তো সেও গর্তের মধ্যে কাছে যাওয়ার সাথে সাথে তাকে কোনোভাবে হয়তো সে যেটা বললো কি যে তাকে টান দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো সে এরপরে সে কিছু মানে জ্ঞান ছিল না, সে জ্ঞান হারিয়ে ফেলছে। সকালবেলা সে তাকে যে মুরব্বীরা যারা সবাই তাকে যেভাবে উদ্ধার করে সেটা হচ্ছে সে একটা ছোট্ট কবরের থেকে তার একটা অর্ধেক মানে বডি তাকে মানে টেনে এনে তাকে মানে সেবা দিয়ে বা ই করে দিয়ে তাকে সুস্থ করা হচ্ছিল। তারপরে যে ঘটনাটি শুনলো সেই ঘটনাটি হচ্ছে এখানে এই বাড়িতে ছোট্ট একটা ফ্যামিলি থাকতো। তো ফ্যামিলি একটা মেয়ে ছিল, 4 বছরের একটা মেয়ে ছিল, ছোট্ট বাচ্চা ছিল, খুব সুন্দর একটা বাচ্চা। বাট এটা যখন তার ভদ্রমহিলা একটা বিয়ে করেছিল, তার স্টেপ ফাদার যেটা করলো সেটা তাকে মহিলা ভাষ্য অনুযায়ী গলা টিপে মেরে ফেলেছিল, বা এই ধরনের একটা খুন বা এই ধরনের কিছু ছিল, কিন্তু এটা কোনো কেস হয়নি বা কোনো আইনি কিছু হয়নি, তাকে এখানে দাফন করা হয়েছিল। এরপর থেকে এই জিনিসটা মানে হন্টেড একটা ইয়ে। তো এরপরে সেই আমার ফ্রেন্ডও থাকেনি বাসায়, কিন্তু এই ঘরটা আসলে আশেপাশে যারা ছিল ওরা বলছে যে আপনার ঘরটা ভেঙে দেন, আচ্ছা, বা কবরটাকে একটা সেটা করেন, হুজুরকে দিয়ে একটা কিছু করায় দেন, মানে বেঁধে দেন বা কিছু একটা করেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আজকে আসলে সবার ঘটনাগুলো অনেক বেশি ভালো হচ্ছে, আমি নিজেই খুব মানে অভিভূত হয়ে শুনছি প্রত্যেকের ঘটনা। শুভ রাজশাহী থেকে আমাদের SMS করেছেন, তিনি ডেইলি ফ্রাইডে 10টা করে SMS করেন, সেটা লিখেছেন। জনি আমাদের SMS করেছেন চাঁপাইনবাবগঞ্জ থেকে। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে আমাকে SMS করেছেন নিয়ন ফ্রম ঢাকা, লিখেছেন রাসেল ভাইয়া চাঁদের আলোয় ভূত FM জোস আর ভয়ও লাগছে, সো আই লাভ চাঁদ অ্যান্ড ভূত FM, থ্যাংক ইউ সো মাচ। জুবাইর আমাকে লিখেছেন শ্যামলী থেকে, হাই ভাই আজকের কাহিনীগুলো অসাম হচ্ছে, এবং তিনি বলছেন যে আমি ইমরানের সাথে ভূত FM শুনছি। উইয়ার্ড ফেস ফ্রম কিশোরগঞ্জ, তিনি লিখছেন মিশু মামুন উইথ মি, উই আর লিসনিং টু ভূত FM, এবং তিনি বলছেন রাসেল ভাই ডক্টর সাইম কে থ্যাঙ্কস দেন আমার পক্ষ থেকে, এবং তিনি বলছেন যে আমি বিশ্বাস করি যে তার ঘটনাগুলো সত্যি। ইজাজ আমাদের বরিশাল থেকে SMS করেছেন যে রাসেল ভাই আজকের এপিসোডটা সেকেন্ড এপিসোডের মতো লাগছে, খুবই ভয়ঙ্কর এবং ইন্টারেস্টিং। আমাকে আশিক লিখেছেন ফ্রম রাজশাহী থেকে, আপনি মনে হয় ভূত ভয় পান না, তাই আমাদের SMS পড়ছেন না, মানে ভয় দেখাচ্ছেন তিনি। আমি ভয় পাচ্ছি আসলে। ঋতু আমাদের SMS করেছেন সিলেট থেকে, হাই ভাইয়া কেমন আছেন? 2 দিন আগে আমার কাজিন ইংল্যান্ড থেকে আসছে এবং আজ আমার সাথে ভূত FM শুনছে। সো আপনারা যারা একসাথে ভূত FM শুনছেন সবাইকে একসঙ্গে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি এত রাত পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। কৌশিক, জনি, রাজন, শিপলু, সনি, আলম, রুবেল, মাসুদ এবং শামীম, তারা সবাই রাজারহাটা রাজশাহী থেকে SMS করেছেন আমাদেরকে, এবং সবাই একসাথে ভূত FM শুনছেন। থ্যাংক ইউ আমাদের সাথে এত রাত পর্যন্ত থাকার জন্য। সুমন এবং চয়ন আমাদের বলেছেন যে আজকে খুবই ভয় লাগছে আর ভূত FMটা ডিফারেন্ট লাগছে। ওকে, সব মানে গেস্টদের কারণেই হয়, এটা আমি আগেও বলেছি, সুতরাং আপনারা যদি ভালো ঘটনা পাঠান ডেফিনেটলি প্রতিটা ভূত FM এরকম হবে। রনি চিটাগং থেকে লিখেছেন ভাইয়া প্লিজ পড়ো, আমি বৃষ্টি একসাথে ভূত FM শুনছি। পীযুষ আমাদের SMS করেছেন, এবং তিনি লিখেছেন পীযুষ প্রশান্ত প্রিয়াঙ্কা ফ্রম দুমকি থেকে তারা আমাদের SMS করেছেন। এছাড়াও
মৃদুলা, সাহিল, বর্ণ মানিকগঞ্জ থেকে এসএমএস করেছেন, সুমন তালুকদার এবং চয়ন যশোর থেকে আমাদের এসএমএস করেছেন। তো যারা এতক্ষণ ধরে আপনাদের ঘটনা বলছিলেন তাদেরকে নিয়ে আমরা ফিরে আসবো ছোট্ট একটা ব্রেকের পরে আবারও। তবে তার মাঝখানে নতুন কিছু অতিথি আবারও জয়েন করবে এবং তারা আপনাদেরকে তাদের এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করবে। সো উই নিড আ ব্রেক। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। যাবার আগে জানিয়ে যায় যারা এসএমএস করতে চান তাদেরকে এসএমএস করতে হলে আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে টাইপ করে ফেলতে হবে SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। ফিরে আসছে একটু পরেই, কোথাও যাবেন না। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Hot FM. Haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তির সাথে আছে রাসেল, আমার সাথে আছে মাসুম এবং আজকের অতিথিরা। আর আপনাদের সবাইকে জানিয়ে দিই যে আপনারা রেডিও ফুর্তির এই ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল যদি আজকে আনফরচুনেটলি মিস করে থাকেন তাহলে আপনার এয়ারটেল এম রেডিওর মাধ্যমে আপনি আবারও এই এপিসোডটি শুনতে পাবেন। এবং সেই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22 এবং তাহলে দেখবেন যে একটার পর একটা এপিসোডের অপশন আপনার কাছে আসছে এবং সবচাইতে বেশি যে এপিসোডটি আপনার শুনতে ইচ্ছে করে বা যে এপিসোডটি আপনি মিস করেছেন সেটা আপনি সিলেক্ট করে শুনতে পারেন। এছাড়াও আপনি ভূত এফএম এর যে টিউন, এটা আপনি কলার টিউন অথবা মাই টিউন হিসেবে সেট করতে চাইলে আপনাকে একটা এসএমএস এর মাধ্যমে আপনি সেটা সেট করে ফেলতে পারেন। ভূত এফএম কলার টিউনটা আপনাকে মনে রাখতে হবে। ভূত এফএম টিউন কোড ইজ 92125 এবং আপনি একটা এসএমএস পাঠাতে পারেন। যেটা আপনাকে পাঠাতে হবে সেটা হচ্ছে সিটি লিখে স্পেস দিয়ে 92125 লিখে পাঠিয়ে দিতে হবে 3123 নাম্বারে। তাহলে দেখবেন যে আপনার এটা মাই টিউন, এই ভূত এফএম এর টিউনটা কলার টিউন বা মাই টিউন হিসেবে সেট হয়ে গেছে। এদিকে দেখতে পাচ্ছি আমাকে বেশ কিছু এসএমএস করেছেন পলাশ সেতু মণিপুর থেকে। এছাড়া আমাদেরকে কাউসার এসএমএস করেছেন, আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি মাসুম ফ্রম মংলা, অনেক দূর থেকে এসএমএস করেছেন। তাই আমাদেরকে তৃষা গ্যান্ডারিয়া থেকে এসএমএস করেছেন। আসলে অনেক দূর থেকে বললাম কিন্তু আসলে কেউই দূরে নয়, ভূত এফএম এর সবাই খুব কাছাকাছি রয়েছেন। মনে হয় যে স্টুডিওর মধ্যেই সবাই একসঙ্গে বসে ভূত এফএম শুনছি, ভূত এফএম নিয়ে কথা বলছি, ঘটনাগুলো একসাথে এনজয় করছি। মিরপুর থেকে আমাদের এসএমএস করেছেন। এছাড়াও রাকিব আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে এতগুলো এসএমএস পাঠালাম। হ্যাঁ, আপনি 3টি এসএমএস পাঠিয়েছেন আমি দেখতে পাচ্ছি। রিয়েলি সরি যে আপনি আপনার আগের এসএমএস গুলো আমি পড়িনি। রনি চিটাগং থেকে এসএমএস করেছেন ভাইয়া ভূত এফএম অসাম এবং তিনি বলছেন যে সালাম ভূত এফএম, আমি আর সালাম ভূত এফএম শুনছি একসঙ্গে। মাহফুজ আমাদের এসএমএস করেছেন, এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি সাভার থেকে আরিফ। এছাড়াও আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি আশিক ফ্রম রাজশাহী এবং আমাদেরকে এসএমএস করেছেন সুরভি মিরপুর থেকে। এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি কাইয়ুম সহ আরো অনেকে। যদি আমাদের এসএমএস পাঠাতে চান তাহলে এসএমএস পাঠানোর নিয়মটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর আমাদের যদি ইমেইল করতে চান, যদি আপনার কোনো বড় ধরনের কোনো ঘটনা থাকে যে ঘটনাটা আপনি চান স্টুডিওতে এসে শেয়ার করতে বা আপনি চান যে আমরা পড়ে শোনাই, তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার ঘটনাটি লিখে ফেলুন এবং আমাদেরকে মেইল করুন। আমাদের অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm which is BHTTFM@radioforti.fm। এছাড়াও আমাদের চিঠি লিখতে পারেন, আপনি আমাদেরকে চিঠি পাঠাতে পারেন আমাদের পোস্ট বক্স রেডিও ফুর্তি লিখে আমাদের পোস্ট বক্স 984, সেখানে আপনারা আমাদেরকে চিঠি লিখে আপনাদের ঘটনাগুলো পাঠাতে পারেন। আর অবশ্যই আপনাদের যে ঘটনা সেই ঘটনার সাথে আপনি নাম, ঠিকানা এবং ফোন নাম্বার লিখতে ভুলবেন না, বিশেষ করে যারা স্টুডিওতে আসতে চান। আমরা চলে যাব ঘটনায়, আমরা আবারও চলে যাব আপনার কাছে। আপনার নামটা একটু বলবেন প্লিজ। হাই লিসনার্স, আরিফ অ্যাগেন। ওকে, আপনার ঘটনায় চলে যাই আমরা। মূল ঘটনা যাচ্ছি। আমার ঘটনা হচ্ছে 2009 ডিসেম্বর। তখন আমি অফিসের একটা কাজে আমার টিম নিয়ে আমি চলে যাই নওগাঁতে। ঠিক নওগাঁ শহর থেকে 45 কিলোমিটার একটা গ্রামের ভিতরে আমার সাইটটা পড়ে। আচ্ছা, সেখানে একটা রাসেল ভাই আমি ডাক বাংলোতে উঠি। তো প্রতিদিনের মতো মানে ঘটনা হচ্ছে তার তৃতীয় দিন। আমি নওগাঁ যাও তৃতীয় দিন পর সে ঘটনা ঘটে। প্রতিদিনের মতো সেদিনও আমি রুমে চলে আসি। কাজ শেষ করে সাইট থেকে রুমে চলে আসার পর আমরা টোটাল ছিলাম সেখানে 5 জন। একজন সেদিন ঢাকায় ব্যাক করে, তো একটা সমস্যার কারণে ও ঢাকায় ব্যাক করে। আমরা তখন সেখানে 4 জন রয়ে যাই।
চারজনের মাঝ থেকে দুজনকে আমরা সেই বাংলোতে রেখে আমি আর আমার আরেকটা কলিগ ওকে নিয়ে আমরা চলে আসি নওগাঁ শহরে যে কোনো একটা কুরিয়ার সার্ভিসে। আমাদের ঢাকা থেকে টাকা পাঠানো হয়েছে সেই টাকা উঠানোর জন্য, কারণ আমাদের যে সাইট চালাতে হবে সেটার জন্য টাকা ছিল না। আচ্ছা, তো টাকা তোলার জন্য আমরা চলে যাই নওগাঁ শহরে। সেখান থেকে যেতে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লাগে নওগাঁ শহরে যেতে। জায়গাটার নাম অবশ্যই সবার জেনে রাখা ভালো। জায়গাটা হচ্ছে নওগাঁ শহর থেকে 45 কিলোমিটার দূরে। গ্রামটা হচ্ছে মান্দা পরানপুর, সেখানকার ঘটনা। তো দুজনকে রুমে রেখে আমরা দুজন টাকা তোলার জন্য চলে যাই শহরে। সেইখানে আমরা 7টার সময় টাকাটা তুলি কুরিয়ার সার্ভিস থেকে। 7টায় টাকাটা তোলার পর ওর মোবাইলে একটা সমস্যা দেখা দেয় আমার কলিগের। সেই মোবাইলটা সারানোর জন্য মিস্ত্রির কাছে নিয়ে যাই দুজন একসাথে। সেখানে ঠিক করতে করতে প্রায় 9টা 10টা বেজে যায়। এরপর দুজন একটু ঘুরে টুরে দেখলাম যে ভালো কোনো খাবার পাওয়া যায় কিনা, আমাদের সাথে যে কলিগ গুলো আছে তাদেরকে মানে উস করবো এগুলো দিয়ে। তো ওরা বলছিল যে যদি বগুড়া দই পাওয়া যায় আর কি। পরে সুজন ভাইকে আমি, আমার কলিগের নাম হচ্ছে সুজন ভাইকে আমি স্মরণ করে দিলাম যে ওরা তো বলছিল যে বগুড়ার দই খাবে, তো চলেন দেখি দই ছাড়া আর কিছু পাওয়া যায় কিনা, ওইগুলো নিয়ে নিই। তো এইগুলো কিনতে কিনতে আমাদের প্রায় ওইখানে বেজে গেল অনেকটাই, রাত অনেক হয়ে গেল। তো আমরা দুজনে একসাথে জিনিসপত্র কিনে পরে ব্যাক করি সে আমাদের ডাক বাংলোর উদ্দেশ্যে। তো সেখানে যখন ব্যাক করলাম তখন টাইম হবে 12টা, আনুমানিক 12টা সামথিং হবে, 12টা 12:15 হবে। তো সুজন ভাই আমি দুজন একটা ভদ্রলোককে জিজ্ঞাসা করে এখানে কোনো খাবার হোটেল আছে কিনা। সে আমাকে উত্তর দিল হ্যাঁ আছে, একটু সামনে। তো 2 থেকে 3 মিনিটের পথ হেঁটে গিয়ে দেখলাম যে একটা গ্রামের হোটেল আর কি, যে সাধারণত যেরকমের হয় রাসেল ভাই বাঁশের তৈরি করা মাচার মতো আর কি। সেখানে গিয়ে দুজন জিজ্ঞেস করলাম যে ভাই ভাত আছে? তখন সেই হোটেলের দোকানদার বললো যে হ্যাঁ আছে, তো 3 জন খাওয়া যাবে। বললাম যে আমরা দুজনের হলেই হবে। তো 2 জন খাওয়া দাওয়া শেষ করে এখান থেকে বের হয়ে পরে বললাম যে সুজন ভাই চলেন রুমে চলে যাই। তো সুজন ভাই বললো যে আচ্ছা ঠিক আছে, রাত আমার একটু জাগতে হবে, ল্যাপটপে একটু কাজ করতে হবে নেটওয়ার্কিং এর। তো আমি এক কাজ করি, ওইখানে দেখি দেখা যাচ্ছে দোকান খোলা, আমি কিছু সিগারেট নিয়ে আসি আমার জন্য, তো আপনি চলে যান ডাক বাংলোতে। তো আমি এত ভয় টয় এগুলোর চিন্তা ভাবনা কিছু করিনি। তো আমি হাঁটা শুরু করলাম। সেইখান থেকে যদি আমি দ্রুত গতিতে হেঁটে যাই, আস্তে না হেঁটে, তাহলে আমার কমপক্ষে সময় লাগবে 15 থেকে 20 মিনিট সেই ডাক বাংলোতে যেতে। তো আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি যেতে যেতে তো ডাক বাংলোর কাছাকাছি প্রায় এসে গেছি। ওই মুহূর্তে তখন দেখলাম যে একটা 70 থেকে 75 বছর বয়সের একটা মানে বুড়ো পুজো হয়ে হাতে লাঠি নিয়ে ঠকঠক করে হাঁটতেছে। তো তার গায়ে পরনে ছিল সাদা একটা পাঞ্জাবি, খুব পাতলা। তো শীতের মধ্যে আমি চিন্তা করতেছি রাসেল ভাই যে আমি সোয়েটার পরা, আমার শীত করতেছে, হাত পা জমে যাচ্ছে বরফে। তো সেই লোক পাতলা একটা পাঞ্জাবি পরা সাদা, তো সেই লোকে কি কোনো শীত নাই? চিন্তা করলাম যে তাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা আপনি এত রাতে কোথায় যাচ্ছেন, আপনার কি শীত করতেছে না? সে আমাকে কোনো উত্তর দিল না। দ্বিতীয়বার আবার জিজ্ঞেস করলাম যে আপনার কি শীত করছে না, আপনি কোথায় যাচ্ছেন? এরপরও কোনো উত্তর দিল না। শেষে আমি চিন্তা করলাম যে না থাক, আমি চলে যাই। তো আমি 4 থেকে 8 ফিট হবে, 4 থেকে 8 ফিট হবে আমি এরকম তার থেকে ডিস্টেন্স থাকি। এরপর আবার চিন্তা করলাম যে তাকে দেখি কোনো হেল্প করতে পারি কিনা। আমি আবার যখন ব্যাক করছি, মানে মুভ করছি তার দিকে, ঘুরে দেখি সেই লোক আর নাই। আচ্ছা, এটা একটা মুহূর্তের মধ্যে হচ্ছে। এবং নিশ্চয়ই কোনো ধরনের কোনো রাস্তায় এমন ছিল না যে সেখানে সে হঠাৎ করে হারিয়ে যাবে, এরকম ধরনের কোনো ব্যাপার ছিল না। 1 কিলোমিটারের মধ্যে মানে ওই আপনার কি বলে এটাকে, সেই গেস্ট হাউস ছাড়া, এই রেস্ট হাউস ছাড়া আর আশেপাশে কোনো লোকালয় ছিল না 1 কিলোর ভিতরে আর কি। ওকে, সো এই ছিল আপনার ঘটনা। আমরা চলে যাই আমাদের পরবর্তী ঘটনায় এবং খুব দ্রুত আমরা ঘটনাগুলো বলে ফেলবো। শুনি আপনার ঘটনা। হ্যালো লিসেনার্স, আমি সাব্বির আহমেদ, ঢাকা মুগদাপাড়া থেকে এসেছি। আমি ঢাকা সিটি কলেজে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছি। তো আমি সরাসরি আমার ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা অ্যাকচুয়ালি আমার সাথে ঘটেনি, ঘটনাটা ঘটেছে আমার আম্মুর সাথে। তো ঘটনাটা প্রায় আজ থেকে 30 বছর আগের। তো আমার আম্মুর বয়স তখন 8 হবে। তো উনি তখন স্কুলে পড়ালেখা করতেছে। তো আমার ছোট মামার তখন বয়স আমার আম্মুর বয়সে 2 বছর বড়। তো ওনারা যখন রাতে পড়তে বসে, তা আমরা মনে হয় এই ঘটনা নিতে চাইনি, আমরা পরের ঘটনা যেতে চেয়েছিলাম। পরে আপনার আরেকটা ঘটনা আছে, সেই ঘটনাটা বলেন।
হ্যাঁ, আপনার পরের ঘটনাটা বলেন। আচ্ছা, যে ঘটনাটা বলবো সেটা আসলে আমাদের গ্রামের একজনের সাথে ঘটা। ঘটনাটা হচ্ছে আমার নানু বাড়ির পিছনে যে বাড়ি, তো ওই বাড়ির মালিক বেশ কিছুদিন যাবতই অসুস্থ। তো উনি দীর্ঘদিন যাবত অসুস্থ থাকায় ওনার পরিবারের লোকজন ওনাকে বাড়ির পাশেই একটা ঘরে আলাদাভাবে থাকতে দেন, কারণ ওনার শারীরিক অসুস্থতার পাশাপাশি কিছু মানসিক সমস্যাও ছিল। তো শোনা গেছে যে ওনার সাথে অনেক আগের থেকে জিনভূতিরও কিছু প্রবলেম ছিল। তো উনি এরকম হঠাৎ একদিন সকালে উনি আর ঘর থেকে বের হচ্ছে না। তো ওনার পরিবারের লোকজন ওনাকে ঘরে ডাকতে আসে। তো অনেক ডাকাডাকির পরেও তার রুম থেকে কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না। তো ওনারা এক সময় চিন্তা করে যে যেহেতু উনি অনেকদিন যাবত অসুস্থ ছিলেন, তো ওনার কোনো হয়তো মারা যেতে পারে। তো এরকম কিছু চিন্তা করে ওনার পরিবারের লোকজন ওনার ঘরের দরজাটা ভাঙে। তো ঘরের দরজাটা ভাঙার পর আশ্চর্য যে ঘটনাটা ঘটে, যে ঘরটা ভিতর থেকে লাগানো ছিল ঠিকই, কিন্তু ভিতরে উনি ছিল না, যিনি থাকার কথা। তো উনি না থাকার এখানে তো ওনাকে আশেপাশে সব জায়গায় খোঁজা হয়, প্লাস গ্রাম বা আশেপাশে সব জায়গায় খোঁজা হয়। তারপর ওনার তো ঘরটা বাইরে থেকে বন্ধ করা ছিল, তারপরেও ভেতরে ছিল না সে? না, ভিতর থেকে বন্ধ করা ছিল, যে ভিতর থেকে বন্ধ করা ছিল, রাইট, বন্ধ করা ছিল। তো এই ঘটনার পরে ওনাকে ভালোভাবেই খোঁজা হয় সব, এমনকি ওনার বাড়ির আশেপাশে যে পুকুরগুলো ছিল, পুকুরগুলাও ছাকা হয় যে এরকম পুকুরে পড়তে পারে। তো এরকম কিছু হয়নি। অনেক খোঁজাখুঁজির পরে যখন তাকে পাওয়া যাচ্ছে না, তখন ওনার হারানোর 7ম দিনে ওনার পরিবারের লোকজন সিদ্ধান্ত নেয় যে এবার কোনো হুজুর বা অন্য কারো কাছে যাবে, যে এরকম ওঝার আশ্রয় নিবে। তো এরকম চিন্তা করার পর একজনের কাছে শুনতে পায় যে একটা হুজুরের সন্তান, যে উনি খুব ভালো। তো এরকম শুনতে পেয়ে পরিবারের লোকজন এখানে যায়।